আসসালামু আলাইকুম। একটু জানাও দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা প্রাণীর পরিচিতির প্রথম পার্টটা অর্থাৎ হাইড্রা পড়বো। তো যদি এই চ্যাপ্টারের 3টা পার্টের কথা বলো তো হাইড্রা, ঘাসফড়িং আর রুই মাছ আছে। তো এর মধ্যে তুলনামূলক হাইড্রা পার্টটা ইজি, এবং তুমি যদি সিকিউ এর কথা বলো তো সিকিউ হাইড্রা পার্টটা থেকে বেশি আসে। আর আছে ঘাসফড়িং আর রুই মাছ। তো ঘাসফড়িং ইম্পর্টেন্ট, সিকিউ আসে বাট হাইড্রার মতো এত বেশি না। তবে ঘাসফড়িংটা এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, এবং তোমরা জানো যে এই চ্যাপ্টারটা যদি বলো যে ঝামেলা বাঁধে বা মনে থাকে না, তাহলে ঘাসফড়িং পার্টটাতে আসলে এমসিকিউটা একটু ঝামেলা, মনে থাকে না। এবং এটা অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট ঘাসফড়িং পার্টটা। তো সেটা আমরা আগামীকাল পড়বো। এবং বাকি থাকে কি রুই মাছ। এখান থেকে সাধারণত সিকিউ এমসিকিউ দুইটাই খুবই কম আসে, তাও পড়তে হবে আমাদের, যেহেতু খুবই লিমিটেড চ্যাপ্টার, এজন্য আমাদের পড়তে হবে। ঠিক আছে, একটু জানাও তাইলে ঠিক আছে কিনা সব কিছু। আমি তাহলে শুরু করব। আচ্ছা, বলছো ক্লিয়ার? ওকে, তাহলে শুরু করি। আর স্টুডেন্ট, আমি গতকালকে দেখছিলাম ভাইয়ার ক্লাসে স্টুডেন্ট খুবই কম ছিল। এটা আসলে একটা সমস্যা। হ্যাঁ, স্টুডেন্ট দু একদিন ক্লাস হয়ে যাওয়ার পর যখন তৃতীয় চতুর্থ পঞ্চম ক্লাস চলতেছে, আস্তে আস্তে শেষের দিকে চলে আসতেছে, আমরা যত পুরাতন হইতে থাকে স্টুডেন্ট কমতে থাকে। তো যাদের দরকার তারা অবভিয়াসলি দেখো, কিন্তু এটা করবে না, ক্লাসে একটু লাইফ টাইমে অ্যাটেন্ড করার চেষ্টা করবা। তাহলে কি হয়, যারা পড়ায় তাদের একটু এনথুসিয়াস্টিক লাগে, একটু লাইভলি লাগে, বুঝছো? একটু ক্লাসে থাকার চেষ্টা করবে এই জন্য। ওকে, আচ্ছা তাহলে আমি শুরু করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা শুরু করছি। দেখো, আমরা কোশ্চেনগুলো আমি পরে দেখাবো যে কোথা থেকে কোশ্চেন আসে, পড়ার সময় আমি অ্যাজ হোল বলে যাব, আর সিকিউগুলো আমি লাস্টে দেখাবো। তো ফার্স্ট পেজে যেটা আছে এটা হচ্ছে হাইড্রার আবিষ্কার এবং নামকরণ সম্পর্কে বলা হয়েছে। তো হাইড্রা প্রথম কে আবিষ্কার করেন? দেখো, বলছে প্রকৃতি বিজ্ঞানী আব্রাহাম ট্রেম্বেল। নাম কি? আব্রাহাম ট্রেম্বেলে সর্বপ্রথম হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতার কথা ব্যাখ্যা করেন, এবং তাকেই ধরে নেওয়া হয় হাইড্রার আবিষ্কারক হিসেবে। ঠিক আছে, তো ইনি কি করছেন? পুনরুৎপত্তি ক্ষমতার কথা বলছেন। তো পুনরুৎপত্তি ক্ষমতার জিনিসটা কি হাইড্রার ক্ষেত্রে? তো এটা হাইড্রা নামটা কোথা থেকে আসছে? গ্রিক মিথোলজি থেকে। সেখানটাতে এরকম 9 মাথা বিশিষ্ট একটা ড্রাগন ছিল। তো ওর ধর্ম কি ছিল? তুমি ওর একটা মাথা কেটে দাও, কি হবে? সেখান থেকে আরেকটা মাথা গজাবে, বা একটা কাটলে দুইটা হবে, এরকম একটা ব্যাপার ছিল। তুমি ওর বডির যে কোনো একটা পার্ট কেটে দাও, ও কি হবে? মারা যাবে না, বরং সেই জায়গাটা আবার নতুন করে তৈরি হবে। যেমন একটা মানুষ, তুমি গলা কেটে দাও, সেই মানুষটাকে বাঁচতে পারবে? পারবে না। কিন্তু হাইড্রার ক্ষেত্রে এমনটা না। হাইড্রার ক্ষেত্রে ওর গলা কেটে দাও, কি হবে? ওই জায়গাটায় ওর একটা জায়গায় দুইটা মাথা বের হবে। তো হাইড্রার ধর্মটা এই ড্রাগনের সাথে মিলে আছে। ওর নামও যেমন হাইড্রা ছিল, এই প্রাণীটা যেহেতু ওর ধর্মের সাথে মিল রাখে, এই জন্য নামকরণ করা হয়েছে হাইড্রা। নামকরণ কে করছে? দেখো, ক্যারোলাস লিনিয়াস নাম দেন হাইড্রা। তাহলে আবিষ্কারক কে? আব্রাহাম ট্রেম্বলে। পুনরুৎপত্তি ক্ষমতার কথা কে ব্যাখ্যা করেন? আব্রাহাম ট্রেম্বলে। কিন্তু নামকরণ কে করেন? ক্যারোলাস লিনিয়াস। বলো তো ক্যারোলাস লিনিয়াসের বিশেষত্ব কি, বা এনাকে আমরা সব থেকে পরিচিত কিসের জন্য জানি বলো তো? ইনি ফেমাস কিসের জন্য একটু বলো তো? আচ্ছা, এরপর আসো, এখান থেকে বলছে বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। আমরা এখান থেকে কয়েকটা প্রজাতির নাম দেখি এবং দেখি তার বর্ণটা কিরকম। যেমন দেখো, বলছে পৃথিবীতে বর্তমানে হাইড্রার প্রজাতির সংখ্যা 40টার মতো। তাহলে পুরো পৃথিবীতে কয়টা? 40টার মতো। তো বাংলাদেশে কয়টা পাওয়া যায়? অবশ্যই 40টার কম হবে, তো সেটা খুবই কম, মাত্র 3টার মতো পাওয়া যায় বাংলাদেশে। তো 3টার নাম একটু আমরা দেখবো। প্রথমটাকে বলছি আমরা বাদামি বর্ণের, নাম কি? হাইড্রা অলিগ্যাকটাস বা হাইড্রা ফুসকা। দেখো এখানে নাম আছে হাইড্রা ফুসকা। ফুসকা খাও না তোমরা সবাই? ফুসকার কালার কি? বাদামি কালারের হয়। তাহলে হাইড্রা ফুসকা বা অলিগ্যাকটাস বাদামি বর্ণের। এরপর দেখো হাইড্রা ভিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিডিসিমা। তাহলে ক্লোরোহাইড্রা ভিডিসিমা বা হাইড্রা ভিডিসিমা, একটা কি শব্দ আছে দেখো? ক্লোরো। ক্লোরো মানে কি বোঝায়? ক্লোরোফিল। ক্লোরোফিল কি কালারের? সবুজ বর্ণের। তাহলে ক্লোরোহাইড্রা ভিডিসিমা কি বর্ণের? সবুজ বর্ণের। এরপর থাকে হাইড্রা ভালগারিস। এটা সাধারণত বর্ণহীন হয়, এবং এখানটাতে পরে লিখছে দেখো হলুদ বাদামি। তো এখানে তোমাদের কোশ্চেন আসে না যে বর্ণহীন বলতেছি আবার হলুদ বাদামি কেন বলতেছি? তো আসলে এই যে হাইড্রা ভালগারিস, যেটা আমাদের দেশে সব থেকে পরিচিত, সেটা বর্ণহীন হয়। বর্ণহীন মানে কি? এটা ট্রান্সপারেন্ট হয়। ওর ভেতরে মনে করো একটা হাইড্রা এরকম একটা গ্লাসের মতো,
তো গ্লাসের মধ্যে তুমি যদি অরেঞ্জের শরবত ঢালো, লেবুর শরবত কিরকম হবে, অরেঞ্জ কালারের হবে। তুমি যদি মিন্টের শরবত ঢালো কিরকম হবে, গ্রিন কালারের হবে। তাহলে এটা আসলে বর্ণহীন বা ট্রান্সপারেন্ট গ্লাসের মতো। তুমি ও যখন ওর ভেতরটা কি, গ্লাসের ভেতরটা হচ্ছে হাইড্রার পেটের সাথে তুলনা করতে পারো, বা গ্যাস্ট্রোভাস্কুলার যে ক্যাভিটি ছিল তার সাথে তুলনা করতে পারো। তাইলে হাইড্রার যে খাবারটা খাবে সেটাই হচ্ছে ওর কালার হিসেবে প্রতীয়মান হবে। তাইলে বর্ণহীন বা হলুদ বাদামি হাইড্রা ভালগারিস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের দেশে সব থেকে বেশি এটা পাওয়া যায়, একটু দেখে রাখো। এবং আমি গত বছর ক্লাস নেওয়ার সময় জিজ্ঞেস করছিলাম যে কেন এটাকে আমরা ভালগারিস বলি। তো একজন বলছিল যে ভালগার শব্দটার অর্থ কি, নোংরা বা নষ্ট এরকম বোঝায়। তো হাইড্রা যে পদ দিয়ে খায় ওই পদ দিয়ে মলত্যাগ করে, এই জন্য তাকে ভালগারিস বলে। এরকম একটা অ্যান্সার একজন স্টুডেন্ট করেছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছো শ্রেণীবিন্যাসের জনক, হ্যাঁ ক্যারোলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাসের জনক। আচ্ছা এরপর আসো বাসস্থান ও স্বভাব, এটা একটু দেখবা। হাইড্রা হচ্ছে মুক্তজীবী প্রাণী, মানে কি ও কারোর উপর ডিপেন্ডেন্ট না, ও একা একা বাস করে। তবে যেহেতু প্রাণী বলতেছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে এটা পরজীবী না, অর্থাৎ মুক্তজীবী। এবং আমরা বলবো না যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। মুক্তজীবী মানে একা একা বাঁচে, বাট খাবারটাও ডিপেন্ডেন্ট হইতে পারে বা ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, এটা একটু দেখবা। এরপর দেখো সাধারণত এরা মিঠা পানিতে জন্মায়, তাহলে লবণাক্ত পানি থেকে হাইড্রা জন্মাবে না, এইটা একটু দেখে রাখো, ঠিক আছে। এরপর যদি বলি এরা কি খায়, কি খেয়ে বাঁচে, তো এখানটাতে দেখো এরা সাধারণত মাংসাশী। তুমি একটু পরেই দেখবা সাধারণত আর্থ্রোপোডা শ্রেণীর বা বিভিন্ন মাছের ডিম এই টাইপের জিনিস খেয়ে এরা জীবন ধারণ করে। তাহলে ওগুলা কি প্রাণী, মাছের ডিম প্রোটিন, তাহলে এইটা আসলে কি টাইপের, এরা হচ্ছে মাংসাশী, এইটা একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা এরপর আসো এখান থেকে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা একটু দেখবা। যেমন এখান থেকে তোমরা সবাই জানো প্রথমে কিংডম হিসেবে অ্যানিমালিয়া, যেহেতু প্রাণী অ্যানিমালিয়াতে পড়বে, তারপরে ফাইলাম কি নিডারিয়া, এটা সবাই পারো নিডারিয়া। এরপর একটু এই অর্ডারটা দেখবা, অর্ডারটা হচ্ছে হাইড্রোইডা, আর এটা না দেখলেও চলে, তাইলে এই অর্ডারটা হাইড্রোইডা, এটা একটু দেখবা। এটা মাঝে মধ্যে আমি দেখতাম দুই একটা কোচিং এই কোশ্চেনটা তুলে দিত, বা অন্য জায়গাতেও তোমার যে ঘাস ফড়িং এর ক্ষেত্রে ওখানে আমরা দু একটা দেখবো। তো সেখানে তুমি জাস্ট এখানে তিনটা থেকে যে কোনো একটা মনে রাখলে চলে, বাট অর্ডারটা বেশি আসছে বলে আমি হাইড্রোইডা এটা তাকিলাম। আচ্ছা ঠিক আছে। এরপর আসো যে হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্যটা একটু দেখবো আমরা। তো বাহ্যিক বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, তুমি একটা হাইড্রাকে দেখে কি ধারণা করতে পারতেছো। তাহলে দেখো প্রথমত তোমার সাইজটা তুমি দেখবা যে কতটুকু লম্বা বা খাটো। তো হাইড্রা সাধারণত 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। তো 10 থেকে 30 মিলিমিটার মানে কিন্তু 1 থেকে 3 সেন্টিমিটার, জাস্ট এরকম, ঠিক আছে, এরকম সাইজের হবে। এবং এর প্রস্থকত্রক হবে 1 মিলিমিটার। তাহলে 10 থেকে 30 মিলিমিটার লম্বা এবং প্রস্থকত্রক 1 মিলিমিটার, এটা একটু দেখলাম। এরপর দেখো বর্ণের কথা আমরা অলরেডি বলে ফেলেছি, এক একটার কালার এক এক রকম, ওকে। এরপর আসো আচ্ছা একটা ছিল হাইড্রা গ্যাঙ্গেটিকাস, খুব সম্ভবত এটা অন্য সারি ইনফরমেশন, তো ওটা একটু মনে রাখো। হাইড্রা গ্যাঙ্গেটিকাস নামে একটা হাইড্রা আছে যার কালার হচ্ছে পিঙ্ক বা গোলাপি বর্ণের বা সাদা বর্ণের, এরকম বলা হয়েছে, ঠিক আছে। পিঙ্ক বা সাদা বর্ণের হচ্ছে হাইড্রা গ্যাঙ্গেটিকাস। আচ্ছা এরপর আসো আমরা বললাম কি বহির্গঠনের প্রথমে আমরা কি দেখলাম, তার সাইজটা কিরকম, ছোট নাকি বড়, তারপর কি দেখলাম কালারটা কিরকম। এরপর দেখবো আমরা তার বডিতে কি কি পার্ট আছে। তাহলে আমার বডিতে কি কি পার্ট আছে, মাথা আছে, একটা ট্রাঙ্ক বা কাণ্ড বা বডি আছে, তারপর পা আছে। তাহলে হাইড্রারও 3টা পার্ট, কি কি, একটা হচ্ছে হাইপোস্টোম, যেটা আসলে মুখের সাথে তুলনা করা হয়, যে পদ দিয়ে হাইড্রা খাবার গ্রহণ করে এবং বের করে দেয়। এরপর হচ্ছে একটা দেহকাণ্ড থাকবে, বডি আমার মতো। এরপর কি থাকবে, পদতল বা পাদচাকতি। তাহলে কয়টা পার্ট, 3টা পার্ট। এরপর আসলে আমরা একটু ভেতরে ঢুকি। তো হাইপোস্টোম কি জিনিস, সেটা হচ্ছে দেহের মুক্ত প্রান্তে অবস্থিত। এখানে শেপটা একটু দেখবো মোচাকৃতির, শেপটাকে মোচাকৃতির, তাহলে মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতির সংকোচন প্রসারণশীল একটা অংশ। আচ্ছা এখন তুমি বলো তো মুক্ত প্রান্ত কেন বলছে, বলো। একটা হাইড্রার তুমি যদি হাইড্রার ছবি দেখো, এটা হচ্ছে একটা হাইড্রা, তো এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, কেন আমরা এই প্রান্তটাকে মুক্ত প্রান্ত বলছি, তো মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রাগুলো কোনো কিছুর সাথে আটকে থেকে জীবন ধারণ করে। অর্থাৎ এই হাইড্রাটা সাধারণত পানিতে এলোমেথারি সাঁতার কাটে না, ওরা কি করে, কোনো একটা পাতা বা কাঠের টুকরার সাথে এই পাদচাকতি দিয়ে আটকে থেকে জীবন ধারণ করে, এই জন্য এটাকে সংযুক্ত প্রান্ত বলা হয়, এটাকে মুক্ত প্রান্ত বলা হয়, এটা একটু দেখবা। আচ্ছা তাহলে কি বলছিলাম, দেহের মুক্ত প্রান্তে অবস্থিত এবং শেপটাকে মোচাকৃতির, এটুক বলবা। এবং আমি হাইপোস্টোমকে কি বললাম, স্টোমা মানে কিন্তু মুখ, ঠিক আছে। তাহলে হাইপোস্টোমে কি থাকবে, মুখমণ্ডল বা মুখগহ্বর থাকবে বা মুখছিদ্র থাকবে। তাহলে এটা একটু দেখবা, ঠিক আছে। এটার ইম্পর্টেন্স কি দেখো, ইম্পর্টেন্স ওটাই, কেন ভালগারিস বলি, এই মুখছিদ্র পথে খাদ্য গৃহীত হবে, আবার অপাচ্য অংশ যেটা ডাইজেশনের পর যেটা আমাদের মলের সাথে তুলনা করতে পারো, সেটা বাইরে বের হয়ে যাবে এই পথ দিয়ে। তাহলে যে পথ দিয়ে খাচ্ছে সেই পথ দিয়ে মলত্যাগ করতেছে, ঠিক আছে। হাইপোস্টোমের ক্ষেত্রে গেল। এরপর দেখো দেহকাণ্ড, তুমি যদি ছবিটা দেখো
এটা তুমি যদি এরকম একটা ডেসক্রিপশন আসে যে হাইড্রার বাহ্যিক গঠন বর্ণনা করো, তখন কি করবা? অবশ্যই ছবিটা আঁকাবা। ঠিক আছে, তাহলে আমরা এইটুকের বর্ণনা দিলাম। এরপর হচ্ছে দেহকাণ্ডের বর্ণনা দিব। দেহকাণ্ড কতটুক? এইখান থেকে এই পার্টটা দেহকাণ্ড। তো তুমি এখানে কি কি দেখতে পাচ্ছ? উপরের প্রান্ত থেকে দেখো কি বের হয়েছে? কোর্সিকা বের হয়েছে। এগুলো কি এই যে আঙ্গুলের মতো ছড়ানো, ওগুলো হচ্ছে কোর্সিকা। আচ্ছা একটু দাঁড়াও, আমি ফোনটাকে আচ্ছা এখন একটু জানাও তো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? আর সমস্যা হয়েছিল যেখানে আসলে শোনা যাচ্ছিল না, এই জন্য চলে যেতে হয়েছিল। ওকে, আমি তাহলে কোর্সিকা থেকে শুরু করবো। এখন একটু জানাও ঠিক আছে কিনা। আচ্ছা এখন শোনা যাচ্ছে তো, কমেন্ট দেখি নাই, সরি আসলে। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে বলছো, ঠিক আছে। তাহলে আমরা কোর্সিকাতে আসি। দেখো তো দেহকাণ্ডের তিনটা পার্ট আমি দেখাচ্ছিলাম, একটা হচ্ছে কোর্সিকা উপরের দিকে, আর একটা হচ্ছে মুকুল যেখান থেকে অযৌন জনন পদ্ধতিতে নতুন হাইড্রা জন্ম নিচ্ছে, আর একটা হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয় বা জননাঙ্গ। এভাবে করে তুমি তিন ভাগে ভাগ করতে পারো। এখন ইন্ডিভিজুয়ালি আমাদের তিনটা অংশের বৈশিষ্ট্য জানা লাগে। যেমন দেখো প্রথমে হচ্ছে কোর্সিকা। তো কোর্সিকা কি জিনিস এটা তোমার জানতে হবে এবং সংখ্যাটা জানতে হবে। তো বলছে হাইপোস্টোমের গোড়ার চতুর্দিক থেকে এটা তৈরি হবে। সংখ্যা কয়টা? 6 থেকে 10টা। এবং এটা আমাদের আঙ্গুলের মতো ব্যবহৃত হয়, এজন্য এটা সংকোচনশীল হবে, নাইলে তো তুমি এটা গ্রাসপিং এর কাজে ব্যবহার করতে পারবা না। এবং একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রার দেহ যতটা না লম্বা তার থেকে কোর্সিকা বেশি লম্বা হয়, তাহলে দেহ অপেক্ষা লম্বা হবে এবং ফাঁপা সুতার মতো হবে। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন আসে, নেমাটোসিস্ট ব্যাটারি কি? তো দেখো এখানটাতে কোর্সিকা যদি খেয়াল করো একটু পর পর ফুলে গেছে কোর্সিকা। যেমন এটাকে যদি আমি সুতার মতো বলি, সুতার কিছু কিছু জায়গাতে এমন ফুলা ফুলা জায়গা দেখা যায়, এগুলোকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। ক নম্বরে কোশ্চেন আসে যে নেমাটোসিস্ট ব্যাটারিটা কি জিনিস? নেমাটোসিস্ট ব্যাটারি হচ্ছে, আমরা জানি কোর্সিকাতে নেমাটোসিস্ট থাকে, নেমাটোসিস্ট আবার অনেক টাইপের আছে আমরা দেখেছি। তো এই নেমাটোসিস্ট গুলা এক জায়গাতে 4টা 5টা 6টা এরকম একসাথে অনেকগুলো যখন থাকে তখন ওই জায়গাটা ফুলে ওঠে এবং ওটাকে বলা হয় নেমাটোসিস্ট ব্যাটারি। তাহলে নেমাটোসিস্ট ব্যাটারিটা কি? অ্যাকুমুলেশন অফ নেমাটোসিস্ট। ওকে, আচ্ছা এটা একটু দেখবা। আচ্ছা এরপর আসে কোর্সিকার কাজ কি। তো এখান থেকে তোমাদের ঘ নম্বরের কোশ্চেন আসছে যে কোর্সিকা হাইড্রার জীবনকে কিভাবে সহজ করেছে, কিভাবে হাইড্রা টিকে থাকতে কোর্সিকা হেল্প করে, এই টাইপের কোশ্চেন ঘ নম্বরে আসে। তাহলে তোমরা কিভাবে লিখবা? দেখো কোর্সিকার বেসিক্যালি তিনটা কাজ, একটা হচ্ছে খাবার সংগ্রহ, আর একটা হচ্ছে চলন, আর একটা হচ্ছে আত্মরক্ষা। তাহলে তিনটা কাজ আমরা একটু বর্ণনা করে লিখবো যেহেতু ঘ নম্বরের কোশ্চেন। প্রথম আসে চলন, চলনে কিভাবে হেল্প করে। একটু পর যখন হাইড্রার চলন দেখবো সেখানে দেখবা নতমুখী চলন বা হাঁটা নামে একটা চলন আছে। সেখানে কি হয়, এটা মনে করো হাইড্রা, তো হাইড্রা এমন করে উল্টা হয়ে যায়, উল্টা হয়ে এভাবে কোর্সিকাকে ব্যবহার করে এভাবে হেঁটে যায়, তাহলে এটা কোর্সিকা চলনে সাহায্য করতেছে। এরপর কি করতেছে? খাবার সংগ্রহ কিভাবে করতেছে? মনে করো হাইড্রা পানির মধ্যে থাকে, সামনে একটা মাছের ডিম ভাসতেছে, হাইড্রা কি করবে? ও কোর্সিকা দিয়ে এমন করে জিনিসটা ধরবে, ধরে নিয়ে খেয়ে ফেলবে। তাহলে এভাবে করে ও কি করতেছে? খাবার সংগ্রহ করতেছে। এরপর আসে হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষা কিভাবে করে? ওই যে কোর্সিকার মধ্যে নেমাটোসিস্ট থাকে, নেমাটোসিস্ট কি করবে? এখান থেকে বিষাক্ত পদার্থ ক্ষরণ করে যে ওকে আক্রমণ করতে আসবে তাকে মেরে ফেলবে। তাহলে এভাবে করেও আত্মরক্ষা করবে। তাহলে আমরা এই তিনটা হেডিং এর আন্ডারে ঘ নম্বরের কোশ্চেনটা এক্সপ্লেইন করবো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মুকুল। মুকুল থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মুকুল কখন তৈরি হয়। তো আমরা একটু পর জননে যাব, ওখানে ডিটেলসে বলবো। তো একটু জেনে রাখো, মুকুল সাধারণত গ্রীষ্মকালে তৈরি হয় যখন পরিবেশে খাবার যথেষ্ট পরিমাণে থাকে। ঠিক আছে, যদি খাবার না থাকে এই হাইড্রাটাই মনে করো বাঁচতে পারতেছে না, ও কি করে নতুন করে তার বডি থেকে নতুন একটা জিনিস জন্ম দেবে, এটা মনে রাখবা। এবং সাধারণত গ্রীষ্ম তারপরে হেমন্ত এই টাইমটাতে কি দেখা যায়, খাবার প্রচুর পরিমাণে খাবার থাকে পরিবেশে, এটা একটু দেখবা। ঠিক আছে, আচ্ছা এটার ইম্পর্টেন্স কি? মুকুলের ইম্পর্টেন্স হচ্ছে মুকুলোদ্গম এই প্রক্রিয়াতে হাইড্রা অযৌন চলন সম্পন্ন করে। তাহলে আমরা বলতে পারবো না মুকুলোদ্গমের ইম্পর্টেন্স কি। এরপরে আসো জননাঙ্গ। তো জননাঙ্গ কখন তৈরি হবে? আমরা জননের কথা যদি তুলনা করি, বলছি যখন প্রচুর পরিমাণে খাদ্য পাওয়া যাবে তখন কি হবে? মুকুলোদ্গম হবে। কিন্তু যখন খাবারের সংকট তখন কি হবে? তখন কিন্তু হাইড্রা এত বড় একটা জিনিস তার বডি থেকে তৈরি করতে পারবে না, তখন ছোট ছোট জিনিস তৈরি করবে যেখান থেকে নতুন হাইড্রা তৈরি করবে। তো ছোট জিনিস তৈরির মাধ্যমে জননের প্রক্রিয়াকে যৌন জনন। একটু ছোট্ট শুক্রাণু তৈরি করলো, ছোট ডিম্বাণু তৈরি করলো, হয়ে গেল তার জনন। তাহলে এটা কখন হবে? যখন খাবার সংকট থাকবে। শীতকালে সাধারণত খাবারের সংকট দেখা যায়। তাহলে হেমন্ত এবং শীতকালে দেহকাণ্ডে
পিণ্ডের উপরের অর্ধাংশে আমরা জননাঙ্গ দেখতে পাবো। ঠিক আছে, এটা একটু দেখো। আচ্ছা, এটা কিভাবে মনে রাখতাম? শেখ হাসিনার জনন, এভাবে করে মনে রাখতাম। তো জনন দিয়ে জননাঙ্গ কখন তৈরি হয়? শেখ হাসিনা, স দিয়ে শীতকাল, হাসিনা দিয়ে হচ্ছে হেমন্ত। এই দুইটা একটু দেখবা, ঠিক আছে। আচ্ছা, এবং একটা জিনিস দেখবা যে শুক্রাশয়ের আকৃতি কিরকম এবং ডিম্বাশয়ের আকৃতি কিরকম। তো ডিম্বাশয়, ডিম গোল হয় না, তাহলে ডিম্বাশয় হচ্ছে গোলাকার এবং শুক্রাশয় কিরকম হবে? কোনকাকার। শুক্রাশয় হচ্ছে কোনকাকার, অর্থাৎ এইভাবে করে কোনকাকার শুক্রাশয় বেরোবে আর ডিম্বাশয়টা হবে এরকম ডিমের মতো গোল। ঠিক আছে, এই দুইটা পার্থক্য একটু দেখবা। ওকে, কাজ কি? জননাঙ্গ যৌন জননে হেল্প করবে। ঠিক আছে, এরপর আসো পাদচাকতি। তাইলে মাথা গেল, বডি গেল, পায়ে আসো। পা কি করে? পা হচ্ছে নিম্ন প্রান্তে অবস্থিত, যেটাকে আমরা পাদচাকতি বা পাদতল বলি। এটা এরকম চাপা থাকে এবং চাকতির মতো থাকে বলে আমরা পাদচাকতিও বলে থাকি। ঠিক আছে, এটার কাজ কি? আমরা বলছিলাম কি পাদচাকতি দিয়ে বস্তুটা বা এই হাইড্রাটা কোনো একটা বস্তুর সাথে আটকে থাকে, যে কারণে এটাকে আমরা বদ্ধপ্রান্ত বলেছিলাম। তো এটার কাজ হচ্ছে কোন প্রাণীকে কোনো তলের সাথে লেগে থাকতে সাহায্য করে। ঠিক আছে, আবার দেখো এই পাদচাকতিতে বুদবুদ তৈরি হয়। বুদবুদ তৈরি কি হলে কি হবে? যেখানে বাতাস আছে সেই জিনিসটা কিন্তু পানির ভিতরে থাকলে উপরে ভেসে ওঠে। তাহলে পাদচাকতি বা এই চাকতিতে বুদবুদ তৈরি হলে হাইড্রাকে কি করবে? ভাসিয়ে রাখবে। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে গ্লাইডিং চলনা সম্পন্ন হবে। তো ওইখান থেকে দেখা যায় যে ক্ষণপথ সৃষ্টিকারী বিভিন্ন কোষ আছে। ক্ষণপথ মানে কি? মনে করো একটা কোষ এরকম বর্গাকার, এরকম দেখতে, হঠাৎ করে তার চারপাশ থেকে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধন সৃষ্টি হলো, এগুলো ক্ষণপথ বলে এগুলাকে। তাহলে ক্ষণপথ মানে ক্ষণস্থায়ী ছোট ছোট পায়ের মতো গঠন, যেটা চলতে সাহায্য করে। তাহলে ক্ষণপথ সৃষ্টি করে, এটা আবার হাঁটতে সাহায্য করে। তাহলে পাদচাকতি প্রথম কাজ কি বলবা? প্রথম কাজ হচ্ছে এটা কোনো বস্তুর সাথে হাইড্রাকে আটকে থাকতে সাহায্য করবে। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু পা বলতেছে, হাঁটতে সাহায্য করবে। কিভাবে? এখানে আমাদের বিভিন্ন রকম অভিক্ষেপ বা ক্ষণপথ তৈরি হবে এবং এই ক্ষণপথটা গ্লাইডিং চলনে হেল্প করবে। ঠিক আছে, গ্লাইডিং মানে এভাবে ঘষে 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 যাবে। কেন? কারণ এখানটাতে দেখবা পাদচাকতির ছোট্ট একটা জায়গা, সেখানে আবার ছোট ছোট প্রবর্ধন তৈরি হচ্ছে। এটা কিন্তু কর্ষিকার মতো এত বড় বড় না, হাইড্রার বডির থেকে কর্ষিকা বলছি বড়। কর্ষিকা থেকে দ্রুত চলতে পারে, কিন্তু এখানে যে ক্ষণপথ দিয়ে চলে এটা খুবই স্লো হয়, এই জন্য আমরা এটাকে ঘষা চলন বা গ্লাইডিং বলি। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি করে? এখানে বুদবুদ তৈরি হলে জিনিসটা উল্টা হয়ে ভেসে ওঠে। এই তিনটা একটু দেখবা। এরপর আসো এই হাইড্রাকে আমরা কোন স্তরে ফেলি? এটা কিন্তু ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী। কেন? এখানটাতে এপিডার্মিস আছে, গ্যাস্ট্রোডার্মিস আছে, কিন্তু কোনো রকম মেজোডার্মিস বা মেজোডার্ম নাই, এই জন্য এটাকে দ্বিস্তরী প্রাণী বলা হয়। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসে, এখানে আমরা বলতেছি মেজোডার্ম নাই, কিন্তু মেজোডার্মের বদলে কিছু তো একটা থাকতে হবে, এটা তো হাওয়া হয়ে যাইতে পারে না। তো মেজোডার্মের বদলে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে এখানে আমরা কি বলবো যে দ্বিস্তরী প্রাণী কি? যেখানটাতে কেবলমাত্র ইক্টোডার্ম এবং এন্ডোডার্ম থাকে কিন্তু কোনো রকম মেজোডার্ম থাকে না, সেটা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। এটা কিসের মধ্যে পড়বে? হাইড্রাকে আমরা অবশ্যই দ্বিস্তরী প্রাণীর মধ্যে ফেলবো। আচ্ছা, এরপর আসো তাহলে এই যে দুই স্তরের মাঝখানে তো কোনো রকম মেজোডার্ম নাই, কি থাকবে? মেজোগ্লিয়া থাকবে। মেজোগ্লিয়ার বৈশিষ্ট্যটা জানতে হবে। মেজোগ্লিয়া হচ্ছে অকোষীয়, অর্থাৎ এখানে কোনো সেলুলার উপাদান থাকবে না, কোনো গঠিত সেল দেখা যাবে না, এবং এটা কি হবে? জেলির মতো হবে। ঠিক আছে, তাহলে এটা অকোষীয় হবে এবং জেলির মতো হবে, এটা একটু দেখবা। ঠিক আছে, তাহলে এইখানটাতে মোটামুটি আমরা গঠনটা দেখলাম, যে আমরা বাইরে থেকে দেখে কেমন বুঝবো যে কতটুকু লম্বা, কতটুকু প্রস্থ, কালারটা কেমন, বডিতে কি কি পার্ট আছে, প্রত্যেকটা পার্টের কাজ দেখলাম। ঠিক আছে, এবং কোর্সিকার যে কাজটা আমি একটু ডিটেলসে বলেছি, এটা ভালো করে দেখবা, আসার মতো একটা কোশ্চেন আছে। এরপর আসে হাইড্রার অন্তর্গঠন। বহির্গঠন আমরা দেখে ফেলেছি, এরপর দেখবো কি অন্তর্গঠন। আচ্ছা, অন্তর্গঠন বলতে কিরকম? আমি এটা মাইক্রোস্কোপে দেখবো বা বডির ভেতরে যেগুলো আছে, শুধু আমি বাইরে থেকে দেখতেছি না, কেটে কুটে ভেতরে কি কোষ আছে, কিভাবে কোষগুলো কাজ করতেছে, সবকিছু দেখবো। তাহলে আমি যদি অন্তর্গঠন বলি তাহলে সমস্ত কিছু দেখবো। তাহলে এটা সাধারণত অন্তর্গঠনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে দেহ প্রাচীর আর একটা বলছে সিলেন্ট্রন বা ভেতরে যে ফাঁকা জায়গাটা সেটা। তাহলে এটা যদি হাইড্রা হয়, একটা গ্লাসের সাথে তুলনা করো, গ্লাসের যে অলটা এটা হচ্ছে দেহ প্রাচীর, আর ভেতরে যে ফাঁকা জায়গা যেখানে পানি থাকে সেটা হচ্ছে সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা ক্যাভিটি। এটা এই দুইটা ভাগে ভাগ করেছে। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে যে এই দেহ প্রাচীর বিভিন্ন রকম কোষ দিয়ে গঠিত হয়, কোষগুলোর স্পেসিফিক্যালি প্রত্যেকটা কোষের বৈশিষ্ট্য এবং কাজ জানা লাগে। অ্যাজ এ হোল সবগুলা কোষ দিয়ে ওয়ালটা ড্রয়িং লেভেল আসে। প্লাস এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে তোমার, আচ্ছা একটু পরে যাই, পরে যে ওটা বলি। তাহলে এখান থেকে আমরা প্রথমত প্রত্যেকটা কোষের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং কাজ জানবো, এবং সবগুলো কোষ একসাথে মিলে কিভাবে দেহ প্রাচীর গঠন করতেছে সেটা দেখবো। তাহলে আসো দেহ প্রাচীরের কোষের গঠন এবং বৈশিষ্ট্য, এটা আসছে প্রথমে। আচ্ছা, এটা আমরা দেখে ফেলছি যে কি কি পার্ট থাকে, গ্যাস্ট্রোডার্মিস, এপিডার্মিস, মেজোগ্লিয়া, তিনটা পার্ট থাকে। আচ্ছা, এখানে ছবিটা দেখানো হয়েছে, তুমি দেখতে পাচ্ছ। দেখো এইখানে হাইড্রার একটা প্রস্তুচ্ছেদের ছবি দেখানো হয়েছে। তো এখানে যে পিঙ্ক লেয়ার, পিঙ্ক স্তরটা দেখতে পাইতেছো, এই পিঙ্ক একদম বাইরের যেটা, এটা কি?
এটা কিন্তু সেই এপিডার্মিস, ঠিক আছে। এরপর এই মাঝখানের এই লেয়ারটা হচ্ছে মেজোগ্লিয়া, এবং ভেতরের যে কোষগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি গ্যাস্ট্রোডার্মিস, এবং মাঝখানের ফাঁকা জায়গা সিলিন্ড্রন। তাহলে তোমার যদি প্রস্থচ্ছেদ বলে তুমি এরকম একটা ছবি আঁকাই দিতে পারো, তবে সাধারণত ওই ছবি না, এই ছবিটা আঁকতে প্রিফার করা হয়। যদি বলে যে হাইড্রার দেহের প্রস্থচ্ছেদের ছবিটা আঁকো, ড্রয়িং লেভেল করো, তাহলে আমাদের এইটা আঁকতে বলা হয়, ঠিক আছে। এখন ছবিটা দেখে একটু কঠিন মনে হয়, তারপর আমরা একটু আঁকা শিখবো। তার আগে আমরা আঁকবো কিভাবে, অন্ধ হয়ে তো আঁকতে পারবো না, আমাদের দেখতে হবে যে কি কি জিনিস আছে, কি কি জিনিস আমাদের আঁকা দরকার। তো দেখো হাইড্রার এই যে তিনটা লেয়ার, একটা এপিডার্মিস, একটা মেজোগ্লিয়া, একটা গ্যাস্ট্রোডার্মিস, কোথায় কি কি কোষ থাকে আগে জানতে হবে। তাহলে এপিডার্মিসে কয় টাইপের কোষ থাকে বলো তো? এপিডার্মিসে সাধারণত 7 ধরনের কোষ থাকে। কয় ধরনের? 7 ধরনের। কোষগুলোর নাম একটু জানতে হবে। দেখো প্রথমে হচ্ছে একদম বাইরে, তাহলে এটা কি আবরণ তৈরি করবে, তাহলে আমরা প্রথমেই বলতে পারি যে আবরণী কোষ। তো এখানে হাইড্রার যে আবরণী কোষ, এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা আবরণের কাজ করে অবভিয়াসলি, কিন্তু এখানে মায়োনিম তন্তু থাকে। মায়োনিম তন্তুগুলা কি, আমাদের পেশির মধ্যে অ্যাক্টিন মায়োসিন যেমন থাকে, ওইখানে হাইড্রার ক্ষেত্রে মায়োনিম থাকে, যেটা সংকোচন প্রসারণে হেল্প করে এবং এটা পেশির মতো কাজ করে। এজন্য এই আবরণী কোষটাকে বলা হয় পেশি আবরণী কোষ। এটা অনেক সময় কোশ্চেন আসে যে হাইড্রার একটা স্পেসিফিক কোষকে পেশি আবরণী কোষ কেন বলা হয়, কেন পেশি এবং আবরণী দুইটা টার্ম ব্যবহার করা হয়, এটা একটু দেখবো। এরপর ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষটা কি? ইন্টারস্টিশিয়াল কোষ হচ্ছে সেই কোষ যেটা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। তাহলে দ্বিতীয় কোষটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এরপর আসো সংবেদের সাথে দুইটা রিলেটেড করে আসে, একটা হচ্ছে সংবেদী কোষ। সংবেদী কোষ জিনিসটা কি, এই যে তোমার হাতে আমি চিমটে দিলাম, ব্যথা লাগলো না, এটা সংবেদটাকে গ্রহণ করলো, সেন্সটাকে অ্যাকসেপ্ট করলো, এটাই হচ্ছে সংবেদী কোষ। এবার স্নায়ু কোষ। স্নায়ু কোষটা কি, তোমার এই ব্যথাটা নিয়ে গেল কোথায়? মস্তিষ্কে, আমাদের ব্রেনে নিয়ে গেল, আমি তোমার চিমটে দিলাম, তাহলে এইখানে যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ব্রেনের মধ্যে, সেটা কি, সেটা হচ্ছে স্নায়ু কোষ। তাইলে আমরা পরে পাইলাম স্নায়ু কোষ, দুইটা স দিয়ে। এরপর আসো গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কি করবে? বিভিন্ন ধরনের মিউকাস, বিভিন্ন ধরনের এনজাইম, এগুলো ক্ষরণ করবে। এরপর আসো জনন কোষ। ওকে, সব কাজ হইতেছে। এখন সেই আমরা ডিম্বাণু এবং শুক্রাণু তৈরির জন্য বাইরে কি করছিলাম, বডিতে বিভিন্ন রকম জননাঙ্গ তৈরি করছিলাম। কোথা থেকে আসবে? যদি জনন কোষ না থাকে তাহলে জনন কোষ হবে, এবং একদম লাস্টে হচ্ছে নিউরোসাইট থাকবে। নিউরোসাইট কি, ওই যে একটু আগে আমি কোশিকার ভেতরে নেমাটোসিস্ট ব্যাটারি দেখাচ্ছিলাম, তো এই ধরনের নেমাটোসিস্ট তৈরি করে নিউরোসাইট। তাইলে আমরা 7টা কোষ পাইলাম এখানে। প্রথম কি বললাম? পেশি আবরণী কোষ। কি করবে? আবরণ দেবে, পেশির মতো সংকোচন প্রসারণে হেল্প করবে। তারপর কি বললাম? ইন্টারস্টিশিয়াল কোষ, যে কোনো কোষে পরিণত হতে পারবে। এরপর হচ্ছে সেন্সের ব্যাপারটা, চিমটে দিলাম, সংবেদ গ্রহণ করলো, তাহলে সংবেদী কোষ। পৌঁছালো কোথায়? স্নায়ুতে বা ব্রেইনে, তাহলে সেখানে কি থাকছে? স্নায়ু কোষ। এরপর বললাম গ্রন্থি কোষ, তারপর জনন কোষ, একদম লাস্টে বললাম নিউরোসাইট, ঠিক আছে। এরপর দেখো মেজোডার্মিস বা মেজোগ্লিয়া, এখানে আসলে কোনো কোষ নাই, তাহলে এখানে আমাদের ঝামেলা করা লাগতেছে না। এরপর আসলে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তো দেখো গ্যাস্ট্রোডার্মিসে এপিডার্মিসের মতো এরকম কোষ থাকে, দুইটা জিনিস অ্যাবসেন্ট থাকে। তো দেখো আমরা যখন জননাঙ্গের কথা বললাম, ওটা কিন্তু শুধুমাত্র দেহের বাইরের পোর্শনে হয়। যদি ভেতরে হইতো কি সমস্যা হইতো? দেখা যায় যে হাইড্রের ভেতরে যে ক্যাভিটিটা, ওইখানে কি হয়, সাধারণত খাবারের বাহ্যিক পরিপাকটা হয়, তাহলে ওই শুক্রাণু ডিম্বাণু কিন্তু পরিপাক হয়ে যেত। এই জন্য বডির ভেতরে কোনো রকম জননাঙ্গ তৈরি করা লাগে না, জননকোষ থাকা লাগে না। তাহলে প্রথমত জননকোষ ভেতরে থাকবে না, তাইলে আমরা সাধারণত জনে দিয়ে মনে রাখতাম, ঠিক আছে। তাহলে প্রথমত জননকোষ নাই, এরপর কি নাই? নাই, নিউরোসাইট নাই। নিউরোসাইট কেন নাই? নিউরোসাইট কি করবে? নিউরোসাইটের কাজ হচ্ছে বাইরের পরিবেশে শত্রুকে মারা, চলা, দেন হচ্ছে আত্মরক্ষা করা, এইগুলা। তাহলে এটা কি আসলে ভেতরের পরিবেশের সাথে রিলেটেড না, বাইরেই আমরা জিনিসপত্র বা যা আছে সেটার সাথে বা পরিবেশের সাথে খাপ খাওয়ানো, বাইরের পরিবেশের সাথেই চলবে, এজন্য শুধু এটা দেহের বহিঃপ্রাচীরে থাকবে। তাহলে জনন কোষ এবং নিউরোসাইট, এটা আমরা গ্যাস্ট্রোডার্মিসে পাবো না, জনিকে ভেতরে পাবো না। তাহলে এগুলো একটু দেখবা, ঠিক আছে। ওকে, এরপর আসো, আচ্ছা এইখানটাতে একটা জিনিস দেখবা, এই যে পেশি আবরণী কোষ, তো ওই পেশি আবরণী কোষের মতো গঠন এবং একটু কাজের মিল আছে, সেই কোষটা একটু পরিণত হয়ে ভেতরে পুষ্টিকোষ হয়ে যায়। এখন তুমি বলতে পারো যে আপু কেন পুষ্টিকোষ বাইরে নাই ভেতরে আছে কেন বলো তো? কারণ বললাম হাইড্রার যে বহিঃকোষীয় পরিপাক, সেটা কোথায় হয়? এই গ্যাস্ট্রোভ্যাসকুলার ক্যাভিটির মধ্যে হয়। তো প্রথমত এখানে হয়, হওয়ার পরে এখানে ফাইনাল পরিপাক যেটা, সেটা হয় না, হওয়ার জন্য একটা কোষের মধ্যে ঢুকতে হয়, সেটা হচ্ছে পুষ্টিকোষ। তাহলে এই যে পরিপাকটা কোথায় হচ্ছে? বডির ভেতরের দিকে হচ্ছে না, এই জন্য পুষ্টিকোষটা শুধুমাত্র গ্যাস্ট্রোডার্মিসে থাকে। এটা একটু দেখবা, ঠিক আছে। তাহলে এই কোষগুলো আমরা দেখলাম। এবার হচ্ছে তুমি ছবির দিকে যাবা। তো ছবিটা আমরা কিভাবে আঁকি? আচ্ছা ছবিটা কি আমি একটু আলাদা করে এঁকে অন্য পেজে দেখাই দেবো? ছবিটা আঁকা যায় অন্য পেজে। আচ্ছা আমি তাইলে অন্য পেজে আঁকি ছবিটা। আচ্ছা তো দেখো ছবি আঁকার জন্য আমরা প্রথমে কি করব, তুমি এরকম করে দুইটা দাগ দিয়ে নিবা। এখানে কিন্তু প্রচুর আসে, এই জিনিসটা প্রচুর আসে, একটু দেখবা।
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এরকম করে এই একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম, গেল। উপরের দিকে যেটা, এটা সাধারণত এপিডার্মিস ধরবো, আর নিচেরটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস ধরবো। আচ্ছা, এখন আমি এপিডার্মিসের প্রথম সব থেকে বেশি যে কোষটা থাকে আবরণী গঠন করে পেশি আবরণী কোষ, সেটা আঁকাবো। কিভাবে আঁকাবো? জাস্ট এইভাবে করে তুমি পেশি আবরণী কোষগুলো আঁকাই দিবা, যার মাঝখানে একটু করে গ্যাপ রাখবা। এভাবে করে আমরা পেশি আবরণী কোষগুলো আঁকাই দিব। পেশি আবরণ কোষের বৈশিষ্ট্য কি? যদি সিঙ্গেলি তোমার পেশি আবরণী কোষ আঁকাইতে বলে, তাহলে এরকম একটা কোষ আঁকাবা, এবং এখানে আমরা মায়োনিম তন্তু দিব, এরকম করে একটা তন্তু যেটা মেসোগ্লিয়ার মধ্যে ঢুকে যাবে, এরকম করে তন্তু দিব প্রথমে কোষের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা কোষের মধ্যে আমি তন্তু দিলাম, তন্তু গেল। আচ্ছা, এরপর যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে নিউক্লিয়াস থাকবে। তাহলে কোষের মধ্যে তুমি এখানে একটা নিউক্লিয়াস আঁকাবা, সাপোজ প্রত্যেকটার মধ্যে আমি একটা করে নিউক্লিয়াস দিলাম। এরপর হচ্ছে কোষ গহ্বর, ভ্যাকিউল বা কোষ গহ্বর থাকে না, তুমি দুইটা করে ছোট ছোট কোষ গহ্বর দিয়ে দিলাম। এটা কোথায় দিবা সেটা তোমার উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, ঠিক আছে। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন রকম ছোট ছোট গ্রানিউল থাকে, বা এইগুলোকে কি বলা হয়, এভাবে করে তুমি আঁকাইতে পারো, মিউকাস দানা, ছোট ছোট মিউকাস মিশ্রিত দানা থাকে। তাহলে আমরা এরকম করে মিউকাস দানা আঁকাই দেবো। এটার কাজ কি বলতো? এটা কিন্তু কিউটিকল তৈরি করে। হাইড্রাকে কি করে? আমাদের বডিতে কিউটিকলের কাজ কি? আমাদের যে স্কিনের উপর কিউটিকল থাকে, এটা কি করে? বাইরের ক্ষতিকর পরিবেশ থেকে আমাদেরকে ভেতরের স্কিনটাকে রক্ষা করে। তাহলে ওর কাজও ওরকমই। তাহলে আমি প্রথমে এই কোষগুলো আঁকাই নিলাম। এরপর কোন কোষটা? আমি ইন্টারস্টিশিয়াল কোষগুলো আঁকাবো। ইন্টারস্টিশিয়াল কোষ কেমন দেখতে হয়? নিউক্লিয়াসটা বড় সাইজের হয় এবং কোষগুলো এরকম গোলাকার হয়। তাহলে এখানে আমি 2-3টা ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো সংবেদী কোষ। সংবেদী কোষ দেবো এখানটাতে। তো সংবেদী কোষ সংবেদ গ্রহণ করার জন্য কোষের সাথে চুলের মতো একটা প্রবর্ধন থাকে। তাইলে আমি একটা মাছের মতো আঁকাবো এরকম, এবং এখান থেকে একটা চুলের মতো বের করে দেবো, মাঝখানে একটা নিউক্লিয়াস দিব, হয়ে গেল আমার সংবেদী কোষ। আচ্ছা, এরপর সব থেকে ইম্পর্টেন্ট যেটা দিতেই হবে সেটা হচ্ছে একটা নিউরোসাইট আঁকবো। তো নিউরোসাইট আমরা পরে দেখবো। তো এখানে জাস্ট নিউরোসাইটের মতো কিছু একটা তুমি আঁকায় দাও, এখান থেকে একটা ট্রিগার বেরোলো, আর মাঝখানে এরকম একটা ক্যাভিটি আছে, ঢুকে গেল, এরকম একটা তুমি আঁকাই দিবা। এটা যখন আমরা ডিটেলসে পরে দেখবো তখন আঁকবো। তাহলে আমি মোটামুটি বাইরে এই মেইন কোষগুলো দিলেই হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর মাঝখানে এখানটা হচ্ছে মেজোগ্লিয়া। মেজোগ্লিয়ার মধ্যে দেখা যায় সাধারণত স্নায়ু কোষগুলো এইভাবে করে ছড়ানো থাকে। তাহলে মেজোগ্লিয়াতে আমরা কি আঁকাবো? বা এই এপিডার্মিসের সংস্পর্শে মেজোগ্লিয়াতে এরকম করে স্নায়ু কোষ দেবো কিছু, এরকম মাছের মধ্যে একটা বডি দিবা, আর দুই প্রান্ত এমন করে টেনে টেনে দিবা। ঠিক আছে, এটা গেল মেজোগ্লিয়া। এরপর আসো আমরা নিচের লেয়ারে যাই। নিচের লেয়ারে কি বলবো? গ্যাস্ট্রোডার্মিস। তো গ্যাস্ট্রোডার্মিসের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমরা কি করব? প্রথমত গ্রন্থি কোষ দিব, গ্রন্থি কোষ দিতেই হবে। তাইলে আমরা গ্রন্থি কোষ আঁকাইতে পারি কিভাবে বলতো? গ্রন্থি কোষ জাস্ট কোষের মতো, এরকম একটা কোষের মতো। বৈশিষ্ট্য হচ্ছে গ্রন্থি থেকে বিভিন্ন রকম এনজাইম টেনজাইম নিঃসৃত হয়, এই জন্য এখানে মিউকাস দানার মতো এরকম দানা দিবা। ঠিক আছে, এক প্রান্তে আমরা এরকম প্রচুর দানা দিব এবং একটা নিউক্লিয়াস থাকবে। এটা হচ্ছে গ্রন্থি কোষ। কেন গ্রন্থি বলতেছি? গ্রন্থি থেকে কোনো কিছু নিঃসৃত হয়, সেই নিঃসৃত বস্তুগুলো এভাবে জমা থাকবে এখানটাতে। তো সেটাকে আমরা যেটা এভাবে আঁকাবো সেটা হচ্ছে গ্রন্থি কোষ নাম দিয়ে দেবো। ঠিক আছে। এরপর আসে একটা সংবেদী কোষ। তাইলে তুমি সংবেদী কোষটা এরকম করে এর অ্যাডজেসেন্টে মাছের মতো দিয়ে দিবা, দিয়ে এরকম একটা তন্তু দিয়ে দিবা, হয়ে গেল আমার সংবেদী কোষ। আচ্ছা, এরপর আসো আমরা ফ্লাজেলাযুক্ত কোষ পাবো। ফ্লাজেলাযুক্ত কোষ এবং অ্যামবয়েড কোষ বা ক্ষণপদীয় কোষ। তাইলে এরকম একটা কোষ আঁকাবা, যারা একটা ফ্লাজেলা বের হচ্ছে, তাহলে এটা আমরা ফ্লাজেলীয় কোষ বলতে পারি। আরেকটা কোষ আঁকাবা যেখান থেকে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধন তৈরি হলো, এটাকে আমরা কি বলবো? ক্ষণপদযুক্ত কোষ। তাইলে এই দুইটা কোষ আঁকাইলাম। আচ্ছা, আরেকটা কি আসবে? অ্যামিবয়েড বা ক্ষণপদযুক্ত কোষ। আরেকটা কোষ আসবে, সেটা হচ্ছে পুষ্টিকোষ। পুষ্টিকোষটা কিভাবে আঁকাবা? জাস্ট একটা কোষ দিলাম এবং এর মাঝখানে একটা নিউক্লিয়াস দিলাম, দেওয়ার পর তুমি এরকম একটা বস্তু দেখাইলা, দেখাই বললা এটা হচ্ছে খাদ্য। তাহলে এর মধ্যে এই যে খাদ্য প্রবেশ করলো, তাহলে এটা পুষ্টির কাজে হেল্প করবে, এই জন্য আমরা এটাকে পুষ্টিকোষ বলবো। তাহলে মোটামুটি এরকম কয়েকটা কোষ ম্যান্ডেটরি যেগুলো, এগুলো উল্লেখ থাকলেই তুমি জিনিসটা আঁকায় দিয়ে আসতে পারো। যদি মোটামুটি আঁকতে পারো তাহলে দেখা যায় ফুল মার্ক দিয়ে দেয়। ঠিক আছে, এভাবে করে তুমি তাইলে আঁকাই নিবা। আচ্ছা আচ্ছা, ছবির উপরেরটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না? একটু ক্যামেরাটা নিচে নেমে গেছে খুব সম্ভব, একটু পিছিয়ে দিই। আচ্ছা, এখন আশা করি দেখা যাচ্ছে।
ঠিক আছে, তাহলে ছবিটা এভাবে করে আঁকাই ফেলবো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এবং এখান থেকে স্পেসিফিক্যালি প্রত্যেকটা কোষও জানা লাগে, ঠিক আছে, প্রত্যেকটা কোষের আলাদা আলাদা ছবিগুলো একটু দেখবা। ওকে, ঠিক আছে, তাইলে মোটামুটি এভাবে করে ছবিটা আঁকাই ফেলবা এবং আমরা পরবর্তীতে আসো স্পেসিফিক্যালি প্রত্যেকটা কোষে যাই। এই ছবিটা একটু সংক্ষেপে আঁকাবা, এটাই। আচ্ছা, এরপর আসো আমরা প্রথম কোষটাতে পেশি আবরণী কোষ। তো আমি অলরেডি প্রায় বলে ফেলেছি, তো জানতে হবে কোষটা কেমন দেখতে। তুমি যখন ছবি আঁকাচ্ছ তখন কিন্তু কনসেপ্টটা তোমার মাথায় ঢুকে যাচ্ছে জিনিসটা কেমন দেখতে। তাহলে কোষগুলো সাধারণত কোণাকার বা নাশপতি আকার হয়। আমি তো এইভাবে করে আঁকাইছিলাম না, তাহলে এটা কোণকের মতো, এরকম এক প্রান্ত চওড়া এক প্রান্ত চিকন, তাহলে এটা কোণক আকার বা নাশপতির মতো দেখতে, একদম নাশপতি আকার। এবং এটা কি করে, এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে থাকবে। আমাদের স্কিন যেমন পুরোপুরি সমস্ত কিছুকে ঢেকে রাখে, ও এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে অবস্থান করবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো কোষের বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি কি দেখছি, মিউকাস দানা থাকবে এক প্রান্তে, তাহলে প্রতিটি কোষের বাইরের প্রশস্ত প্রান্তে এক সারি গোলাকার কি থাকবে, মিউকাস দানা থাকবে। ওকে, মিউকাস দানা পাইলাম। এরপর দেখো কোষের ভেতরের দিকে এই যে দুইটা এরকম সুতার মতো তন্তু প্রবেশ করে, তাহলে কোষের ভিতরের দিকে প্রান্তে প্রসারিত অভিক্ষেপ দেখা যায়। এদেরকে কি বলে, পেশিলেজ বা পেশি প্রবর্ধক বলে। এবং পেশিলেজে কি থাকে, মায়োনিন থাকে। তাহলে ওই যে বলছিলাম সংকোচন প্রসারণ করে কিসের সাহায্যে, এই মায়োনিন তন্তুর সাহায্যে, ঠিক আছে, এটা একটু দেখবা। ওকে, এরপর দেখো এখানে বলছে কোষিকায় এই কোষগুলো বেশ বড় এবং চাপা হয় এবং কয়েকটি নিউরোপ্লাস্ট ধারণ করে। তো তুমি যদি বলো পেশি আবরণ কোষের কাজের মধ্যে, তাহলে আমরা কি বলবো, তাহলে আবরণ তৈরি করতেছে, প্লাস কি করতেছে, কিউটিকল ক্ষরণ করে ওকে প্রোটেক্ট করতেছে, পেশির মতো কাজ করে চলাচল হেল্প করতেছে। এবং এই যে দুইটা কোষের মাঝখানে, ছবিতে দেখছিলাম মাঝখানে দেখো বিভিন্ন বস্তু ধারণ করতেছে, সেই কথাটা এখানে বলছে। কখনো কখনো ইন্টারস্টিশিয়াল কোষ ধারণ করে, কখনো কখনো নিউরোসাইট ধারণ করে, আবার দেখা যায় যে সংবেদী কোষকেও ধারণ করতেছে। তাহলে এইটাই আসলে এখানে বর্ণনা করা হয়েছে। তুমি যদি ছবিটা আঁকো মোটামুটি সবকিছু লিখতে পারবা। ওকে, এবং ছবিটা ওভাবে করে একটা সেল আঁকাই দিবা। আচ্ছা, কাজটা দেখো আবার দিছে, দেহ আবরণ তৈরি করে দেহকে রক্ষা করবে, মিউকাস দ্বারা নিঃসৃত রস কিউটিকল গঠন করে। আমরা অলরেডি কিন্তু বলেছি যে মিউকাস দ্বারা কি করবে, কিউটিকল গঠন করবে, যেটা দেহকে পিচ্ছিল রাখবে এবং প্রোটেক্ট করবে। এরপর দেখো কোষিকাতে নিউরোব্লাস্ট ধারণ করবে, তাহলে কোষিকাতে নিউরোব্লাস্ট ধারণ করবে। আচ্ছা, আবার দেখো প্রবর্ধনগুলো বা ওই যে মায়োনিন তন্তুগুলো ছিল, ওগুলো কি সংকোচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে, কি করবে, চলনে হেল্প করবে, আবার খাদ্য গ্রহণে হেল্প করবে। চলতে গেলে নড়তে হবে এবং খাদ্য গ্রহণ করতে গেলেও কিন্তু আগায় যেতে হবে, খাবার তো আর হাইডের মুখে এসে ঢুকে যাবে না। ওকে, হাত বাড়ে বা কর্ষিকা বাড়ে এটাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে, এটা একটু দেখবা। এবং আরেকটা কথা বলছে, মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে অংশ নেই, তাহলে এটা একটু দেখবা। মিউকাস দানা সমৃদ্ধ যে অংশটা, ওইখানটা কি থাকে, লালাযুক্ত বা এরকম নাল নাল থাকে, যে কারণে ওই জায়গাটা পিচ্ছিল থাকার কারণে বিভিন্ন গ্যাসীয় পদার্থের আদান প্রদানটা সহজ হয়, এটা একটু দেখবা। এরপর সে ইন্টারস্টিশিয়াল কোষ, খুবই ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল কোষ কোথায় থাকবে, এটা পেশি আবরণী কোষের মাঝখানে, যে ফাঁকা জায়গাটা ছিল না, এই ফাঁকা জায়গাতে এরকম জায়গাগুলোতে ইন্টারস্টিশিয়াল কোষগুলো থাকবে। তাহলে পজিশনটা দেখো থাকবে ওখানটাতে। এবং এগুলো কোথায় থাকে, মেসোগ্লিয়া ঘেঁষে থাকবে, নিচে মেসোগ্লিয়া ছিল, একদম মেসোগ্লিয়ার কাছাকাছি থাকবে। তাহলে পজিশনটা দেখলাম, এগুলো কিরকম হয়, গোল হয়, ডিম্বাকার হয় বা তিন কোণা আকার হয়, এবং ব্যাস কত হয়, 5 মাইক্রোমিটার, এটা একটু দেখবা। আচ্ছা, এখানে কোষের মধ্যে কি কি থাকবে একটু দেখো। এটা খুবই অ্যাক্টিভ একটা কোষ। তো অ্যাক্টিভ কোষে কি থাকে, বড় নিউক্লিয়াস থাকে, প্রোটিন সিনথেসিসের জন্য কি থাকে, রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। তো এগুলোই বলছে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং রাইবোজোম থাকবে, এবং মাইটোকন্ড্রিয়া তো অবশ্যই থাকবে, নাহলে এত যে ফাংশন হচ্ছে শক্তিটা কোথা থেকে পাবো। তাইলে এই ফাংশনগুলো একটু দেখবা, ঠিক আছে। এবং এইটার কাজ কি দেখো একটু পরে। কাজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা কাজ, সেটা হচ্ছে পুনরুৎপত্তি। ওই যে আমরা বলছিলাম হাইড্রার মাথা কেটে দাও, একটা মাথার জায়গায় দুইটা মাথা গজাবে। তো এই যে মাথা তৈরির কাজটা কে করতেছে, এই ইন্টারস্টিশিয়াল কোষে কিন্তু মাথা তৈরির কাজ করতেছে, বিকজ এটা যে কোনো কোষে কনভার্ট হতে পারে। তাইলে দেখো এই কথা বলছে যে এই কোষগুলো যে কোনো ধরনের বহির্তকীয় কোষে পরিণত হতে পারে, ঠিক আছে। তাইলে পুনরুৎপত্তি এবং মুকুল সৃষ্টিতে অংশ নিবে। পুনরুৎপত্তি মানে কি, যে মারা গেল বা গলা কেটে দিলা, তাহলে আবার ওর যে জন্ম নেওয়া রিজুভিনেট করার যে ব্যাপারটা, এটা হচ্ছে পুনরুৎপত্তি। এবং মুকুল কিভাবে সৃষ্টি হচ্ছে, ও জীবিত আছে বাট ওর বডির একটা পার্ট থেকে মুকুল তৈরি হচ্ছে, তাহলে এটাও কিন্তু এক কাইন্ড অফ উৎপত্তি এটা। আচ্ছা, এরপর দেখো ইম্পর্টেন্ট একটা কথা বলছে, যে ব্রেইন নামে একজন ছিলেন, উনি বলছিলেন প্রতি 45 দিন অন্তর অন্তর হাইড্রাদের সকল কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে এমনি নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেসে আমাদের দেহে যেমন একটা কোষ নষ্ট হচ্ছে আবার নতুন করে তৈরি হচ্ছে, ওর বডিতেও কোষ নষ্ট হয়ে যায় এবং 45 দিন পর পর দেখা যায় যে প্রত্যেকটা কোষই মারা গিয়ে ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে ওই কোষটা রিপ্লেস হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই যে বৈশিষ্ট্য, এটাকে আমরা টটিপোটেন্ট বলি। টটিপোটেন্ট এই শব্দটাকে ভাঙলে আমরা পাই টোটাল প্লাস পোটেন্ট।
টোটি মানে টোটাল, পোটেন্ট মানে পোটেন্সি। তাহলে টোটিপোটেন্ট মানে টোটাল পোটেন্সি, টোটাল মানে সম্পূর্ণ, অর্থাৎ একটা কোষ যদি সমস্ত ধরনের কোষে পরিণত হওয়ার ক্ষমতা রাখে সেটাকে আমরা বলি টোটিপোটেন্ট কোষ। ঠিক আছে, তাহলে এটা একটু দেখবা। ওকে, তাহলে এই কথাগুলো একটু সাজায় লিখতে পারবা না? পারবা। আচ্ছা, এরপর সংবেদী কোষ, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিরকম দেখতে এটাগুলো লাগে না, তবে একটু দেখবা কোথায় কোথায় বেশি থাকে। তো এটা কোথায় বেশি থাকবে? যেখান থেকে সেন্সেশন পাবো বেশি আমরা। প্রথম সেন্সেশন কোথা থেকে পাবো? কোর্সিকা থেকে পাবো, কারণ ওর যে জীবন, ও যে বেঁচে আছে পানির মধ্যে সবসময় প্রতিকূল পরিবেশে, এদিক থেকে শত্রু আসতেছে, ওদিক থেকে শত্রু আসতেছে, ও কোর্সিকাগুলোকে এমন করে ভাসায় রাখে এবং দেখে কোন দিক থেকে কি আসতেছে। প্রথমত কোর্সিকাতে প্রচুর পরিমাণে থাকবে। আরেকটা কোথায় থাকবে? মুখমণ্ডল বা হাইপোস্টমে থাকবে। ও যখন খাবার খাবে, খাবারের টেস্টটা দেখতে হবে না যে এটা প্রোটিন নাকি এটা শর্করা, ওকে বুঝতে হবে, কারণ প্রোটিন ছাড়া কিছু খেলে তো হজম হবে না। তাহলে হাইপোস্টমে থাকবে এবং পাদচাকতিতে থাকবে। পাদচাকতিতে কেন থাকবে? তুমি চিন্তা করো, তুমি হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতেছো, ওটা যদি রাফ হয় তোমার বডিটা নষ্ট হয়ে যাবে না, পাকেটে যাবে না, এই জন্য পাদচাকতিতে থাকবে। তাহলে কোর্সিকায় থাকতেছে, মুখে থাকছে, পাদচাকতিতে থাকতেছে। এই তিনটা একটু দেখবা। কাজ খুব একটা ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে পরিবেশের উদ্দীপনা গ্রহণ করে। এই যে আলো, তাপ, শব্দ, এইগুলা সেন্সেশন, এগুলো ক্যারি করে। এরপর হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ কোথায় থাকে এগুলো একটু দেখবা। এটা হচ্ছে মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, এটা একটু দেখলা। এবং এখান থেকে একটা জিনিস দেখো, তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ু জালিকা গঠন করে। তো স্নায়ু জালিকা আমাদের ব্রেনটা কিন্তু একটা কম্প্যাক্ট স্নায়ু দিয়ে গঠিত, কিন্তু নিম্ন শ্রেণীর তুমি যত প্রাণী দেখবা সেখানে স্নায়ু জালক গঠন করছে। তো এই কথাটা ইম্পর্টেন্ট যে হাইড্রাতে স্নায়ু তন্ত্র থাকে না, বাট স্নায়ু জালক থাকে, এটা একটু দেখবা। ঠিক আছে, এখানে কাজ কি? ওই যে বলছিলাম যে তুমি যে সংবেদটা গ্রহণ করলা, এটা ব্রেনে ইন্টিগ্রেট করতেছে এবং এখান থেকে এই সেন্সেশনটা অন্য পার্টে যাচ্ছে যে কি করতে হবে সেটা। তাহলে এটা সংবেদী কোষে সংবেদিত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। ঠিক আছে, ক্যাডিকটার কাজ করতেছে। এরপর আসো গ্রন্থিকোষ। তো গ্রন্থিকোষের বৈশিষ্ট্য কি বলছিলাম? একটা কোষ আঁকাবা, নিউক্লিয়াস দিবা, আর এরকম ছোট ছোট মিউকাস বস্তু আঁকাবা। এই মিউকাস বস্তুগুলাই কিন্তু এনজাইম বা মিউকাস যেটা ক্ষরণ করতে হতেছে, গ্রন্থির কাজ কি? ক্ষরণ করা। তাহলে এনজাইম মিউকাস ক্ষরণ করার জন্য এই ছোট ছোট ভ্যাকুলের মধ্যে ওই বস্তুগুলো জমা থাকে। ঠিক আছে, তাহলে গ্রন্থিকোষের বৈশিষ্ট্য তুমি পারবা না যে এটা কি করবে, একটা নিউক্লিয়াস থাকবে এবং অনেকগুলো মিউকাস বস্তু থাকবে। কাজের মধ্যে দেখো কি করবে? মিউকাস ক্ষরণ করবে, যেটা দেহকে কোনো বস্তুর সাথে লেগে থাকতে সাহায্য করবে। মিউকাস আঠালো পদার্থ, লেগে থাকতে সাহায্য করবে। এরপর বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করবে। তো ও এই যে মিউকাস বস্তু তৈরি করতে পারলো, তো একইভাবে ও কিন্তু বাতাসের বাবলও ভেতরে তৈরি করতে পারে। তো এই বাবলগুলো দিয়ে কি করে? ভাসতে সাহায্য করে। আবার দেখো মুখচ্ছিদ্রের যে গ্রন্থিকোষগুলো আছে, এগুলো কি করে? খাদ্য গলদকরণে সাহায্য করে। তাইলে মিউকাস যদি পায়ে থাকে তাহলে কোনো বস্তুর সাথে আটকাতে হেল্প করতেছে, যদি মুখে থাকে তাহলে কি করতেছে? লালা যেমন খাবারকে ভিজিয়ে গলদকরণে হেল্প করে না, ওই মিউকাসও খাবারকে ভিজিয়ে গলদকরণে হেল্প করে। তাহলে এই ফাংশনগুলো দেখবা। এরপর হচ্ছে জনন কোষ। তো জনন কোষটা হচ্ছে আমরা ডিটেলস একটু পরে দেখি, জননের মধ্যে আছে। এরপর নিউরোসাইট। তো নিউরোসাইট জিনিসটা কি? নিউরোসাইটটা কিন্তু ইম্পর্টেন্ট। সব থেকে বেশি কোশ্চেন যদি বলো তাহলে এই একটা কোশ্চেন আসে যে নিউরোসাইট বা নিউরোব্লাস্টের চিহ্নিত চিত্র অঙ্কন করো, কাজ লিখো। তাহলে আমরা নিউরোসাইটটা একটু ভালো করে দেখবো। নিউরোসাইটের অবস্থান কোথায়? সব থেকে বেশি থাকে কোর্সিকাতে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। তো এইটা আসো আমরা একটু পরে ডিটেলসে দেখি, তার আগে একটু কাজটা দেখে যাই। নিউরোসাইটের গঠনটা আমরা ছবি এঁকে দেখবো, তার আগে দেখো কাজটা দেখা যায়। তো নিউরোসাইট কি কাজ করবে? প্রথমত শিকার অসার করবে। ওই যে ওর মধ্যে বিষ ছিল, বিষ যখন কোনো প্রাণীতে ইনজেক্ট করবে, ঢুকাই দিবে, শিকারটা অসার হয়ে যাচ্ছে। তাহলে অসার হচ্ছে, অসার হয়ে গেলে ওকে ধরে ফেলবে। ঠিক আছে, চলনে সাহায্য করবে। নিউরোসাইট কি করে চলনে সাহায্য করে? ভলভেন্ট একটা টাইপ আছে না, কর্ক স্ক্রুর মতো পেঁচাই যায়, ওটা দিয়ে কিন্তু কোনো জিনিসকে এমন করে খামচায় ধরতে পারে, ধরে পথ আগাইতে পারে। এভাবে করে খামচা করে ধরতেছি, টেনে উঠতেছে। যেমন পাহাড়ে আমরা এমন করে হাত উঠে উঠি, ওরকম ভাবেও চলতে সাহায্য করে। এরপর আত্মরক্ষায় ব্যবহৃত হয়, ওই যে বিষাক্ত পদার্থ ক্ষরণ করে। আবার কোনো বস্তু আঁকড়ে ধরা, এই যে চলন বললাম, চলন এবং আঁকড়ে ধরা সেম ভাবে কাজ করে। ঠিক আছে, ওকে, তাহলে এইগুলো আমরা দেখলাম। এরপর আদর্শ নিউরোসাইটের গঠনটা একটু আমরা দেখবো। তো আদর্শ নিউরোসাইট দেখতে কিরকম হয়? তুমি যদি ছবিটা দেখো, এটা নাশপতি আকার বলতে পারো, ডিম্বাকার বলতে পারো, একদম ডিমের মতো দেখতে, আবার গোলক আকারও বলতে পারো। তো এখানে কি বলছে? এটা গোল, ডিম্বাকার বা নাশপতি আকার। কখনো এটাকে পেয়ালার সাথে তুলনা করতে পারো, কাপ। তারপরে বলছে আবার দেখো লাটিম আকার, লাটিমের মতো বলতে পারো। তাহলে আমরা 4-5টা নাম শিখলাম: গোল, ডিম্বাকার, নাশপতি আকার, তারপর হচ্ছে পেয়াল আকার বা লাটিম আকৃতির। ঠিক আছে, এইগুলো একটু দেখলা। এরপর দেখো এই যে একটা নেমাটোসিস্ট, আমি এখানটাতে ছবি দেখতেছো, কখনো কখনো ছবি আসে যে স্বাভাবিক অবস্থায় একটা নেমাটোসিস্টের চিত্র অঙ্কন করো, বা যখন সূত্রক নিক্ষিপ্ত নেমাটোসিস্টের চিত্র অঙ্কন করো, দুইটাই আমাদের শিখতে হবে। তো দেখো সাধারণত আমরা এই সাধারণ অবস্থায় যেটা আছে এইটার গঠন দেখবো। তো একটা নেমাটোসিস্টের 5টা পার্ট থাকে। প্রথম হচ্ছে দেখো আবরণ।
তো দেখো আমরা ছবিটা কিভাবে আঁকতে পারি, ছবি আঁকানো কি দেখানোর দরকার আছে? তুমি জাস্ট প্রথমে এরকম একটা স্যাক আঁকাবা, ঠিক আছে, একটা ডিম আঁকাইলা, এরপর ভিতরে আরেকটা ডিম আঁকাইলা। তাহলে দেখো আমাদের এই বাইরে যেটা আঁকলাম এটা হলো আবরণ। এরপর আমরা দ্বিতীয় উপাদান হিসেবে বলবো নেমাটোসিস্ট। তো আসলে নেমাটোসিস্ট মানে হচ্ছে থলি, তো যার মধ্যে থলিকাকারী বিভিন্ন বিষাক্ত পদার্থ প্লাস বার্ড শ্যাফট গুলো ঢুকানো থাকবে, সেটা হচ্ছে নেমাটোসিস্ট। তাহলে নেমাটোসিস্ট আমরা আঁকাই ফেললাম। এরপর যেটা আসে সেটা হচ্ছে অপারকুলাম। তো এর মধ্যে আমাদের ওই যে বার্ডটা গুলো ঢুকাই দিতে হবে, আমি বার্ডটা ঢুকাই দিলাম, সাথে ফ্লাজেলাটা দিয়ে দিলাম, এবং এটা একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকে, এটাকে আমরা বলতেছি অপারকুলাম। ঠিক আছে, তাহলে অপারকুলাম বললাম। এরপর হচ্ছে নিডোসিল, এটা জাস্ট ট্রিগারের মতো কাজ করে, যেটাতে কোনো কিছু এসে লাগলে এই ঢাকনাটা খুলে যাবে এবং এটা নিক্ষিপ্ত হবে। তাইলে আমি তারপর কি আঁকাইলাম, এখানটাতে একটা নিডোসিল আঁকাইলাম। আচ্ছা, আর কি আছে নিডোসিলের পর দেখো পেশিতন্তু ও ল্যাসে। তো এখানে নিচে এভাবে করে ডট ডট দিয়ে পেশিতন্তু আঁকাবা, আর এরকম করে একটা কর্কের মতো একটা পেঁচানো সুতা দেবা। তাইলে এই যে শেডগুলো দিলাম এগুলো হচ্ছে পেশিতন্তু, আর যেটা প্যাঁচাই দিলাম ওটা হচ্ছে ল্যাসে। তাহলে এই 5টা পার্ট ছবিটা আঁকাইতে পারবো না এভাবে। আর যখন নিক্ষিপ্ত হয়ে যাবে তখন জাস্ট এই ভিতরে যেটা ঢুকে দিয়েছিলাম এটা বের করে দিবা, এবং ছোট ছোট কিছু কাটা দিবা যেগুলোকে আমরা বারবিওল বলি, আর 3টা বড় কাটা দিবা যেটাকে আমরা বার্ব বলি, আর এই সূত্রটা এভাবে আঁকাই দিবা, জাস্ট এইটুকুই। আচ্ছা, এখন দেখো আমি 5টা পার্ট একটু একটু দেখবো। আবরণ, আবরণ হচ্ছে একদম বাইরের লেয়ার, সাধারণত এটা দ্বিস্তরী হয়। তাইলে প্রত্যেকটা কোষ দ্বিস্তরী আবরণ দিয়ে আবৃত থাকে। কয় স্তরী এটা জানতে হবে, দ্বিস্তরী। ঠিক আছে, ওকে। এবং এখানে জানবা যে নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা কোথায় থাকে, নিউক্লিয়াসটা হচ্ছে এই যে সিস্টটা পাইলাম, সিস্ট এবং আবরণ এই দুটোর মাঝখানে একটা নিউক্লিয়াস আঁকাই দিবে। ঠিক আছে, তাহলে এইটা ঘেঁষে নিউক্লিয়াস থাকে, এটা বলা হয়েছে গোড়ার দিকে। ওকে, এরপর নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট হচ্ছে এই জিনিসটা। তাইলে নেমাটোসিস্ট হচ্ছে নিউরোসাইটের ভেতরে অবস্থিত, ভেতরে আঁকাইলাম, কাইটিনের মতো পদার্থে নির্মিত। তো এটা বিষাক্ত পদার্থকে ধারণ করে আসছে না, তাহলে এটাকে শক্ত কোনো কিছু দিয়ে আবৃত করে রাখতে হবে। সেই শক্ত পদার্থটা হচ্ছে কাইটিন। এটা একটু দেখলাম। এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসে যে নিউরোসাইটের মধ্যে কি থাকে, বিষাক্ত পদার্থ থাকে। তো এই বিষাক্ত পদার্থটা কি নামে পরিচিত, কি দিয়ে গঠিত? তো আমরা জানি টক্সিন মানে বিষ, তাহলে এই বিষাক্ত পদার্থটা টক্সিন নামে রাখবো, একটা টক্সিন। সেই টক্সিনটার নাম কি, হিপনোটক্সিন। হিপনো মানে কি, যেটা হচ্ছে আবেশ তৈরি করে, মানসিক আবেশ বা তোমাকে অজ্ঞান করে ফেলতে পারে। তাহলে এই জন্য ওটাকে আমি হিপনোটক্সিন বলতেছি। কি দিয়ে গঠিত, প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত। কি কি দিয়ে গঠিত, প্রোটিন এবং ফেনল দিয়ে গঠিত। জানতেই হবে, অ্যাডমিশনের জন্য যেমন ইম্পর্টেন্ট কথাটা, তেমন একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই একটা থলিকা, এর মধ্যে তরল পদার্থ কি কি আছে বলে ফেললাম। আচ্ছা, এরপর দেখো এই যে জিনিসটা এর মধ্যে ঢুকানো আছে, তাহলে এই ঢুকানো জিনিসটার বর্ণনা তোমাকে বলতে হবে না? তো এই যে সিস্ট, এর মধ্যে কি আছে দেখো, লম্বা সরু ফাঁপা এবং প্রকৃতপক্ষে ক্যাপসুলের অগ্রপ্রান্তে প্রসারিত একটা বাট থাকবে এর মধ্যে। তাহলে এর ভেতরে কি ঢুকাইলাম আমরা, দেখো বাট বা শ্যাফট ঢুকাই দিলাম। তাহলে এই যে বাট বা শ্যাফট জিনিসটা কি, এটা হচ্ছে আসলে 2টা পার্ট থাকে। সূত্রক, এটা আমরা টোটাল মিলে বলতেছি হচ্ছে তোমার সূত্রক। তো এর আবার 2টা পার্ট, একটা হচ্ছে এখানে গোড়ার যে পুরো অংশটা এটাকে বাট বলতেছি বা শ্যাফট। শ্যাফট মানে কি বলতো, বডি, তাহলে এটাকে বলতেছি বডি। এবং এই বডিতে কি কি থাকে এটা জানতে হবে। বডিতে 3টা বড় বড় কাটা থাকে যেটাকে আমরা কি বলি, বার্ব, আর ছোট ছোট অনেকগুলো কাটা থাকে যেটাকে আমরা বলি বারবিওল। তাইলে বার্ব দেখলাম কয়টা, 3টা, এটা একটু দেখবা। এরপর হচ্ছে ক্ষুদ্র কাটার মতো থাকবে বারবিওল, এটা একটু দেখবা। ঠিক আছে, আচ্ছা। তাইলে এখন আমাদের নেমাটোসিস্টের মধ্যে কি কি দেখলাম একটু চিন্তা করো। নেমাটোসিস্ট প্রথমে বলবা যে এটা কাইটিন নির্মিত একটা থলিকাকার গঠন, যেটা সাধারণত যে পুরো নিউরোসাইট তার মধ্যে অবস্থান করে। ওকে, এর মধ্যে কি থাকে, তরল পদার্থ থাকে, যেটা বিষাক্ত পদার্থ, নাম কি, হিপনোটক্সিন। কি কি দিয়ে গঠিত, প্রোটিন ফেনল। এরপর বলবো যে এর মধ্যে কি থাকে, এর মধ্যে সূত্রকটা ঢুকানো থাকে স্বাভাবিক অবস্থায়। এবং এই যে সূত্রকটা ঢুকানো থাকলো, কি কি থাকে, গোড়ার দিকে মোটা অংশটাকে বার্ব বা শ্যাফট বলি, এবং এখানটাতে বড় 3টা কাটা থাকে যেটাকে বলি বার্ব, ছোট কাটাগুলোকে বারবিউল বলি, এবং এর প্রান্তের দিকে কি থাকে, সূত্রক থাকে। এইটুকুই। ঠিক আছে, এইটা গেল। এরপর আসো অপারকুলাম। অপারকুলাম মানে হচ্ছে ঢাকনা। তাইলে এই যে নেমাটোসিস্টের সূত্র, ক্যাপসুল, এইগুলোকে যে ঢেকে রাখতেছে সেটাকে বলতেছি কি আমরা, অপারকুলাম বা ঢাকনা। এটা একটু দেখো। এরপর হচ্ছে নিডোসিল। নিডোসিল হচ্ছে ট্রিগারের মতো কাজ করে, বন্দুকের ট্রিগার টান দিলে যেমন গুলি বের হয়, তো এখানেও এই যে নিডোসিল, এখানে তুমি একটু চাপ দিবা, স্পর্শ করবা, ও বন্দুকের মতো কি হবে, ঢাকনা খুলে এই ট্রিগারের মতো এই অপারকুলাম উঠে যেয়ে উন্মুক্ত সূত্র বের হয়ে যাবে। তাইলে এটা কি দেখো, নিডোসিল হচ্ছে কোষের মুক্ত প্রান্তে শক্ত, দৃঢ়, সংবেদনশীল কাটা। সংবেদনশীল কেন বলছে, টাচ করলেও বুঝতে পারবে, খুলে দিবে, এই জন্য। আচ্ছা, এটা আসলে কি, এটা হচ্ছে একটা সিলিয়াম, রূপান্তরিত সিলিয়াম। সিলিয়া মানে কি, সিলিয়া মানে কোষের রূপান্তরিত একটা অংশ, যেগুলো কি করে নরমচরণে সক্ষম এবং বিভিন্ন সেন্সেশন ক্যারি করতে পারে, এই জন্য ওটা বলছে রূপান্তরিত সিলিয়াম। এটা কি করে, খুব ইম্পর্টেন্ট,
নিউরোসেল ট্রিগারের মতো কাজ করে, ফলে অপারকুলাম সরে যায় এবং প্যাচানোর সূত্রটি বাইরে বেরিয়ে আসে। এটা দেখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো পেশিতন্তু ও ল্যাসে। এটা আর জানার দরকার নেই, তুমি জাস্ট লিখবা কোষের নিচে সাইটোপ্লাজম এবং নেমাটোসিস্টের প্রাচীর ঘিরে কিছু পেশিতন্তু থাকে এবং একটা মাত্র ল্যাসে থাকে। এটা একটু দেখবা। ল্যাসে কয়টা থাকে? একটা। এটা একটু খেয়াল করবা। এরপর আসো নেমাটোসিস্টের প্রকারভেদ। এটা ইম্পর্টেন্ট। নেমাটোসিস্ট সাধারণত 4 টাইপের আছে। তো এটাও কোশ্চেনে আছে ঘ নম্বরে, যে উদ্দীপকে বলে যে হাইড্রাতে এমন একটা জিনিস আছে যেটা তার চলন, আত্মরক্ষা, খাদ্য গ্রহণে হেল্প করে। এরপর ঘ নম্বরে বলে কি কয় ধরনের দেখা যায় এবং এর গুরুত্ব লিখো বা কাজে লিখো। তাহলে আমরা 4 টাইপের নেমাটোসিস দেখতে পাই। প্রথম হচ্ছে স্টেনোটিল বা পেনিট্রান্ট। তো প্রথমে স্টেনোটিল বা পেনিট্রান্ট মানে কি? যেটা ফুটা করে ঢুকে যাওয়া, পেনিট্রেশন মানে ঢুকে যাওয়া। তাহলে স্টেনোটিল বা পেনিট্রান্ট হচ্ছে সব থেকে কমন, যেটা আমরা একটু আগে ট্রিগারের মতো বন্দুকের গুলি বের হয়ে যাচ্ছিল এবং সূত্রটা বের হয়ে কোনো বস্তুতে ঢুকে যাচ্ছিল। তাহলে এইটা হচ্ছে সেইটা। তাহলে এখানে তুমি বৈশিষ্ট্যের মধ্যে কি লিখবা? এতক্ষণ যা দেখলাম সেটাই লিখবা। বারবিউলের কথা লিখবা, হিপনোটক্সিনের কথা লিখবা, এগুলো লিখবা। কাজ কি? বিষাক্ত পদার্থ আছে, তাহলে বিষাক্ত পদার্থ প্রবেশ করিয়ে তাকে অজ্ঞান করবে, অবশ করবে। ঠিক আছে? অজ্ঞান করবে, হিপনোসিস করবে এবং অবশ করে ফেলবে। এটা হচ্ছে তোমার স্টেনোটিল বা পেনিট্রান্টের কাজ। এটা কিন্তু বিষাক্ত। এরপর আসো ভলভেন্ট বা ডেসমোনিন। দেখো প্রত্যেকটা ছবি দিয়ে আছে। এটা তাহলে স্টেনোটিল আমরা অলরেডি যেটা দেখে ফেলেছি। এরপর হচ্ছে ভলভেন্ট। ভলভেন্টের বৈশিষ্ট্যের মধ্যে কি আসে? ভলভেন্টের বৈশিষ্ট্যের মধ্যে দেখো প্রত্যেকটা সূত্র বেশ লম্বা লম্বা, কিন্তু এর সূত্রটা খাটো। তাহলে প্রথম কথা হচ্ছে সূত্র খাটো হবে এবং এটা কর্ক স্ক্রুর মতো প্যাঁচানো থাকবে, এই একটা কথা। এবং এর যে প্রান্ত, এই কোষিকার বা এখানে যে তন্তুটার প্রান্ত, এখানটাতে দেখা যায় যে এই সূত্রটা বদ্ধ থাকে, অর্থাৎ অগ্রপ্রান্ত মুক্ত থাকে না। তাহলে প্রথমে কি বললাম? সূত্রগুলো খাটো হবে এবং কি হবে? দেখো এইখানে যে সূত্র, এখানে কোনো কাটা নাই, এখানে কাটা আছে, এখানে কাটা আছে, এখানে কাটা নাই, তাহলে মসৃণ বা কাটা নাই। এরপর কি বললাম? যে এটা কর্ক স্ক্রুর মতো প্যাঁচানো থাকবে। এখানে দেখো আছে কর্ক স্ক্রুর মতো প্যাচের সৃষ্টি করবে এবং এর প্রান্ত বদ্ধ। জাস্ট এই কথাগুলো লিখতে পারলেই হবে। তাহলে এটার কাজ কি? কর্ক স্ক্রুর মতো ও কোনো জিনিসকে এভাবে প্যাঁচাই ধরতে হেল্প করবে। লাউয়ের লতিকা যেমন এরকম করে প্যাঁচাই ধরে না, আরোহী দিয়ে, ওরকম করে ও কি করবে? কোনো কিছুকে প্যাঁচাই ধরবে। এটা এখানে লেখা আছে। এরপর হচ্ছে স্ট্রেপটোলিন, গ্লুটিনেন্ট বা হলোট্রাইকাস আইসোরাইজাস। ঠিক আছে? তো দেখো স্ট্রেপটোলিন, গ্লুটিনেন্ট। তো এখানে গ্লুটিনেন্ট মানে কি? এগুলো গ্লু মানে আঠা। তো আঠালো পদার্থ ক্ষরণ করে কোনো বস্তুকে ধরতে সাহায্য করে। দুইটারই কাজ এক। তবে এখান থেকে যে কোশ্চেনটা আসে, দেখো দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট এর স্টেরিওলিন গ্লুটিনেন্ট, যেটা হচ্ছে র দিয়ে স্টেরিওলিন। স্টেরিও বা স্টেরিও শব্দটার অর্থ কি? স্টেরাইল মানে কি? কোনো কিছু থেকে মুক্ত, বা যেটা হচ্ছে প্রজনন ক্ষমতা নাই বা যেটা জীবাণু মুক্ত, এটা বোঝায়। তাহলে মনে রাখবা স্টেরিও মানে মুক্ত। তাহলে এখানে কি নাই? কি মুক্ত? কাটা মুক্ত। তাহলে স্টেরিওলিন গ্লুটিনেন্ট, এখানে কাটা নাই। এটা একটু ভালো করে খেয়াল করবা। এবং এটার একটা বৈশিষ্ট্য আছে, এর কাটা নাই, তারপর হচ্ছে তোমার কোনো রকম প্যাচ নাই, কিছুই নাই। অর্থাৎ এটা হচ্ছে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট। তাইলে তোমাকে যদি বলে ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা, সেটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্ট। এটা দেখবা। আচ্ছা, আরেকটা আছে স্ট্রেপটোলিন গ্লুটিনেন্ট। বৈশিষ্ট্য জাস্ট স্টেরিওলিনের মতো। তাহলে এটার বলবা যে সজ্জিত কাটা থাকবে এবং এখানটাতে এটা কিন্তু অতটাও ছোট না, দেখবা অপেক্ষাকৃত ক্ষুদ্র। ওকে? আচ্ছা, এরপর দেখো কাজ কি? দুইটারই কাজ একই। এটা হচ্ছে আঠালো রস ক্ষরণ করবে এবং শিকার আটকে ধরতে সাহায্য করবে। আঠা দিয়ে কি করবে? স্টেরিওলিন গ্লুটিনেন্ট, গ্লু মানে আঠা, তাহলে আঠাযুক্ত পদার্থ ক্ষরণ করে কোনো বস্তুকে চিপকায় ধরবে। এটা বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, এখানে নেমাটোসিস্ট নিক্ষেপের কৌশল বর্ণনা করছে। আমার মনে হয় না এটা অতটা লাগে, এটা আসে না আসলে কৌশলটা। তুমি জাস্ট একটু দেখবা যে এটা কি ধরনের প্রক্রিয়া। এটা হচ্ছে রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। কেন রাসায়নিক যান্ত্রিক প্রক্রিয়া একসাথে বলছি বলতো? তো রাসায়নিক বিভিন্ন পদার্থের দ্বারা উদ্দীপিত হয়ে এই প্রক্রিয়াটা উদ্দীপিত হয়, এই জন্য এটাকে রাসায়নিক প্রক্রিয়া বলছে। তো এখানে একটা রাসায়নিক পদার্থ ছিল, তার নামটা ভুল, গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন একটা এমন পদার্থ যেটার যদি হাইড্রা আশেপাশে আসে, ও বুঝে যে এটা আমার খাবার, তখন কি করে? ও অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাহলে একটা হচ্ছে রাসায়নিক আর একটা হচ্ছে যান্ত্রিক। যান্ত্রিক মানে কি? ওই যে ওর সূত্র টুত্রক নিক্ষেপ করতে হলো, এই নিক্ষেপের প্রসেসটাই সবকিছু মিলে হচ্ছে যান্ত্রিক। তাহলে এটা রাসায়নিক এবং যান্ত্রিক প্রক্রিয়া। এখানে এইভাবে আসে না, জাস্ট একটু তুমি রিডিং পড়ো, আর কিছু না। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে। এই যে হাইড্রোর সূত্র, তো নর্মাল ক্ষেত্রে এরকম অবস্থায় আছে, একবার সূত্রকটা নিক্ষিপ্ত হয়ে গেলে ও কিন্তু আর এই জিনিসটাকে ভেতরে ঢুকাই নিতে পারে না, বা এইভাবে উন্মুক্ত অবস্থায় বাইরে বের করা অবস্থায় বেঁচে থাকতে পারে না ওই কোষটা। তাহলে কি করতে হবে? ও ভেতরেও ঢুকাইতে পারতেছে না, বাইরে বের হওয়া অবস্থায়ও বেঁচে থাকতে পারতেছে না, তাইলে ওই কোষটা মারা যাবে। তাইলে এখানে একটা কথা আছে যে সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর নিউরোসাইটে ফিরিয়ে আনা যায় না বা আবার ব্যবহার করা যায় না। ঠিক আছে? এই জন্য কি হয়,
ওই কোষটা মারা যায়। ওই কোষটা তাহলে মারা গেলে কি হবে, ওর কোষের জায়গাটা ফাঁকা হয়ে গেল, তাহলে ওই ফাঁকা জায়গাটা কে পূরণ করবে, ওই যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে ও যে নতুন নিউরোসাইট তৈরি করে ওই জায়গাটা পূরণ করে দিবে। তাহলে এখানে লিখছে 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ রূপান্তরিত হয়ে নতুন নিউরোসাইট সৃষ্টি করে এবং ওই জায়গাটার ক্ষতিপূরণ দিয়ে দেয়। জাস্ট এই কথাগুলো একটু দেখবা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। ওকে, এরপর নিউরোসাইট আর নেমাটোসিস্টের পার্থক্য বলছি, এটা ওভাবে আসে না, তবে তুমি যেটা জানবা সেটা কি, নিউরোসাইট হচ্ছে টোটাল কোষটাকে আমরা নিউরোসাইট বলতেছি, সাইট মানে কোষ, আর নেমাটোসিস্ট কোনটা, ওই যে ভেতরে আমি একটা থলিকা আঁকালাম যার মধ্যে বিষাক্ত পদার্থ আছে, তারপরে বাট তন্তু সবগুলো ভেতরে ঢুকানো আছে, ওইটা হচ্ছে নেমাটোসিস্ট। জাস্ট এই পার্থক্যটা তুমি যদি বুঝো তাহলে এখানে পড়ে ফেলতে পারবে। আচ্ছা, এরপর দেখো এখানটাতে গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলোর বর্ণনা করছে। তো 4টা কোষ একই, একটা কোষে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে পেশি আবরণী কোষ। তো ভেতরের দিকে যে পেশি আবরণী কোষ, এইটা একটু রূপান্তরিত হয়ে যায়, রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়, পুষ্টি কোষে পরিণত হয়। তো এখানটায় ওইটা একটু দেখবা যে পেশি আবরণী কোষ এটা রূপান্তরিত হয়ে কি হচ্ছে, ভেতরের দিকে পুষ্টি কোষে পরিণত হচ্ছে, ঠিক আছে? তো এই পুষ্টি কোষ আবার দেখো 2 টাইপের হয়, একটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ আর একটা ক্ষণপদীয় কোষ। তো একটা কোষের ক্ষেত্রে আমি দেখছিলাম এরকম একটা দেখতে এবং একটা ফ্লাজেল আঁকাইছিলাম, এইটা হচ্ছে ফ্লাজেলীয় কোষ, এটা কিন্তু কাইন্ড অফ পুষ্টি কোষ। আর একটা দেখাইছিলাম যে এরকম করে ক্ষণপদের মতো সৃষ্টি করতেছে, এরকম আঙ্গুলের মতো সৃষ্টি করতেছে, এটাকে এটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। এই 2 টাইপের কোষ একটু দেখবা, ওভাবে এখান থেকে ভেতর থেকে আসে না, তবে কাজটা একটু দেখতে হবে। তো কাজ কি, প্রথমত যেহেতু পেশি আবরণী কোষ বলতেছে, আগের মতনই পেশি প্রবর্ধন থাকবে যেগুলো সংকোচন প্রসারণের করে দেহকে সরু এবং মোটা করবে। এরপর হচ্ছে একই কাজ, মুখছিদ্র খুলতে এবং বন্ধ করতে সে হেল্প করবে, যেহেতু এটা সংকোচন প্রসারিত হইতে পারে। এরপর বলছে যে ফ্লাজেলীয় কোষের ফ্লাজেলা আন্দোলিত করে খাদ্যবস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। দেখবা এক সময় যখন বহিঃকোষীয় পরিপাক হচ্ছে, খাবারটা ভেতরে ঢুকলো, ঢোকার পর কি হয়, এরকম এই যে প্রবর্ধনটা, এই প্রবর্ধনটা খাবারকে এইভাবে বাড়িয়ে দেয়, এভাবে করে ধাক্কা দিয়ে খাবারকে টুকরো টুকরো পরিণত করে। তাহলে ফ্লাজেলীয় কোষকে আন্দোলিত করে কি করতেছে, খাদ্যবস্তু ক্ষুদ্র কণায় পরিণত করতেছে, ঠিক আছে? আবার এই আন্দোলনের মাধ্যমে কি হয়, এভাবে করে নড়ার মাধ্যমে উপর থেকে পানি, নতুন পানি ভেতরে প্রবেশ করে, পুরান পানি বের হয়ে যায়। তাহলে এই একটা প্রসেস। আর একটা কি আছে, ক্ষণপদীয় কোষ। ক্ষণপদীয় কোষ কি করে, ক্ষণপদীয় কোষ আসলে এর কাজ হচ্ছে যে এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, ওখানে যখনই খাদ্যবস্তু ঢুকবে, তো এই সামনের 2টা মানে জিনিসটা এরকম, মনে করো এই একটা কোষ এরকম 2টা প্রবর্ধন সৃষ্টি করতেছে, এখানে যেই খাবার কণা ঢুকবে ও এই স্লিপটাকে বাড়ায় আটকায় ফেলবে, তখন পুরো খাবারটা কোষের মধ্যে ট্রাপ হয়ে যাবে। তাইলে এই যে ক্ষণপদীয় কোষ, এটা কি করে, খাদ্য গলধকরণ করে অন্তঃস্থ খাদ্য গহ্বর তৈরি করে, ঠিক আছে? এটা একটু দেখবা। তাইলে এই কাজগুলো একটু দেখবা, বাকি যে কোষের বর্ণনাগুলো দেওয়া হয়েছে এগুলো মোটামুটি সেম, সবগুলোই সেম। তবে একটু পার্থক্য আছে যে গ্রন্থি কোষ বাইরে যেগুলো ছিল এগুলো সাধারণত মিউকাস ক্ষরণ করছিল, ভেতরের দিকে শুধু মিউকাস না, ভেতরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ক্ষরণ করে, সেটা হচ্ছে এনজাইম, কারণ এখানটাতে পরিপাক হচ্ছে। সো আমরা বাইরের যদি গ্রন্থিকোষের কথা বলি, ওটা সোললি এনজাইম মিউকাস ক্ষরণ করে, আর ভেতরের যদি বলি তাহলে ওটা একই সাথে মিউকাস ক্ষরণ করতেছে এবং এনজাইম ক্ষরণ করছে। এরপর আসো, এগুলো বলতে পারবা মোটামুটি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিস, এটা কিন্তু একবার আসছিল। এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস 2টা স্তরের পার্থক্য লিখো। তাহলে প্রথমে আমি কি বলবো, কোথা থেকে উৎপত্তি, কোথায় অবস্থান। এপিডার্মিস কোথা থেকে আসছে, এপিডার্মিস আসছে এক্টোডার্ম থেকে, গ্যাস্ট্রোডার্মিস কোথা থেকে আসছে, এন্ডোডার্ম থেকে। অবস্থান কোথায়, এন্ডোডার্মিস ভেতরের দিকে থাকে, এপিডার্মিস বাইরের দিকে থাকে। এরপর দেখো কিউটিকল কই থাকে, আমি বলছি স্কিনের থাকে উপরের দিকে, তাহলে এপিডার্মিসে কিউটিকল থাকবে, গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না। এরপর কি বলছে, নিউরোসাইট কই থাকবে, বাইরের দিকে থাকবে, তাহলে এপিডার্মিসে থাকবে, গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না। জননাঙ্গ মুকুল কই থাকবে, বাইরের দিকে, ভেতরে থাকলে তো হজম হয়ে যাবে, বাইরের দিকে থাকবে, ভেতরের দিকে থাকবে না। কাজ কোনটার কি কাজ তুমি বলতে পারবো না, ভেতরের পার্টটা সাধারণত পুষ্টিতে হেল্প করে, বাইরের কাজটা ওই যে খাদ্য সংগ্রহ, তারপর হচ্ছে আত্মরক্ষা, এইগুলোতে হেল্প করে। তাহলে এই বক্সটা একটু পড়ো, এটা কিন্তু একবার আসছিল। আচ্ছা, এরপর মেজোগ্লিয়া কি জিনিস তুমি জানো, মেজোগ্লিয়া জেলির মতো হবে, লুসেন্ট বা স্বচ্ছ হবে এবং স্প্রে স্থাপক হবে। এবং পুরুত্বটা একটু জানতে হবে, মেসোগ্লিয়া কতটুকু পুরু হয়। মেসোগ্লিয়া সাধারণত 0.1 মাইক্রোমিটার পুরু হয়, ঠিক আছে? জাস্ট এখান থেকে এইটুকু ইম্পর্টেন্ট। অনেক সময় বলতে পারে যে 6 নম্বরে কোশ্চেন আসতে পারে যে মেজোগ্লিয়া কি বর্ণনা করো, তো তুমি তখন লিখবা মেজোগ্লিয়া কেমন দেখতে, কতটুকু পুরু, এর কাজ কি, কোন স্তরের বদলে মেজোগ্লিয়া আছে, এখানে কি কি থাকে, জাস্ট এইটুকু বর্ণনা করবে। এবং কাজ কি, যেমন কাজ দেখো, মেজোগ্লিয়া কি করবে, দেহের অবলম্বনে সহায়তা করে এবং নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। তো মাঝখানে যে
মেজোগ্লিয়া, মনে করো একটা স্যান্ডউইচ বানাইলাম, স্যান্ডউইচের মাঝখানের লেয়ারটা হচ্ছে মেজোগ্লিয়া। তাহলে এটা কি করতেছে, এটা একটা ফ্লুইড বা লিকুইড টাইপের একটা মিডিয়াম, যেটা হচ্ছে এরকম নড়তে ভাঁজ হইতে সাহায্য করতেছে, তাহলে নমনীয়তা দিচ্ছে, এগুলা দেখবা। এরপর কি বললাম যে এগুলো বিভিন্ন রকম জিনিসপত্র ধারণ করে, যেমন স্নায়ুকোষ, সংবেদ তন্তু, তারপর হচ্ছে পেশি আবরণী কোষের যে লেজগুলো ছিল বা মায়োনিম তন্তু ছিল, মায়োফাইব্রিল ছিল, ওগুলোকে ধারণ করতেছে। কি কি ধারণ করতেছে এটা একটু দেখবা। এবং এটা কি করে, মেজোগ্লিয়ায় অবস্থিত পেশি আবরণী কোষে যে সংকোচন প্রসারণশীল তন্তু আছে, ইনডিরেক্টলি ওগুলো আবার চলনে সাহায্য করে। তাইলে ডিরেক্টলি কি করতেছে, মেজোগ্লিয়া নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, দেহকে বিভিন্ন রকম শেপ দিতে হেল্প করতেছে, আবার এর মধ্যে বিভিন্ন রকম বস্তু ধারণ করতেছে, বিভিন্ন রকম তন্তু, সংবেদী কোষ, তন্তু, এগুলো ধারণ করতেছে। আবার পেশি আবরণী কোষের যে তন্তু আছে ওটাও ইনডিরেক্টলি চলনে সাহায্য করছে। এই ফাংশনগুলো দেখবা। এরপর হচ্ছে সিলেন্টেরন। সিলেন্ট্রন মানে কি বলতো, এই যে নিডারিয়া পর্বটা, হাইড্রা কোন পর্বের অন্তর্ভুক্ত, নিডারিয়া, তো এটাকে আগে কি বলতো সিলেন্টারিয়া পর্ব বলা হতো। কেন, কারণ এদের বডিতে সিলেন্টেরন নামে একটা গহ্বর থাকে। তাই একটু একটু জানবা যে নিডারিয়া পর্বের পূর্বের নাম কি, সিলেন্টারিয়া। কেন, কাজ এদের ক্ষেত্রে সিলেন্টেরন নামে একটা ক্যাভিটি বা গহ্বর থাকে। তো সিলেন্টেরনের আরেকটা নাম কি, সিলেন্টেরন, সিলেন্টেরনের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রো মানে কি, গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো মানে পরিপাকের সাথে রিলেটেড, তাহলে পরিপাকতন্ত্র, এবং ভাস্কুলার মানে সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেশন যে সিস্টেমটা আমরা বলি, হার্ট, ব্লাড ভেসেল, এগুলোর সাথে রিলেটেড। তো এইটা একই সাথে পরিপাকে হেল্প করে এবং সংবহনে হেল্প করে, এই জন্য আমরা এটাকে পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলি, যার আরেকটা নাম সিলেন্ট্রন। এটা একটু দেখবা। তো এখানে আসছে যে সিলেন্ট্রন কাকে বলে একটু দেখবা। নিডারিয়া পর্বত প্রাণীদের দেহ অভ্যন্তরে এটা কি হবে, এক প্রান্ত বদ্ধ হবে পাদচাকতির দিকে, আরেক প্রান্ত উন্মুক্ত হবে। তাইলে এক প্রান্ত খোলা এবং এক প্রান্ত বদ্ধ, এরকম নলাকার ফাঁকা গহ্বরকে আমরা কি বলবো, সিলেন্ট্রন বলবো। ঠিক আছে, তাহলে কই থাকবে এবং বৈশিষ্ট্য কি, এক প্রান্ত মুক্ত, এক প্রান্ত খোলা, এটাকে আমরা বলবো সিলেন্টেরন। ঠিক আছে, এই যে দেখো হাইড্রা পর্বটি পূর্বে সিলেন্টার নামে পরিচিত ছিল, কেবলমাত্র সিলেন্ট্রন থাকে বলে, এটা একটু দেখলাম। ঠিক আছে, আচ্ছা এরপর যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর বা সিলেন্টেরন, এটার কাজ কি। কাজটা একটু এখান থেকে দেখবা যে প্রথম কাজ হচ্ছে, আমি গ্যাস্ট্রো বলতেছি, তাহলে এটা খাদ্য পরিপাকে সাহায্য করবে, এবং যেখানে পরিপাক হচ্ছে শোষণ হবে না, তাহলে খাদ্যসার শ্বসন, রেচন পদার্থ এগুলো শোষণে হেল্প করবে। তাইলে খাবার পরিপাক হয়ে গেল, শোষণ হয়ে গেল, এরপর অপাচ্য অংশ তৈরি হবে। আমাদের যেমন মল ত্যাগ করি আমরা, তেমনি অপাচ্য যে অংশটা থাকবে সেটা কিন্তু এই পথে বের হয়ে যাবে। তাইলে এটা কি করতেছে, আবার রেচনের সাহায্য করছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা দেখলাম। এবং এখানে আমি কি বললাম, সংবহন বললাম। তাহলে তুমি যেটা বলবা সেটা হচ্ছে যে সংবহনের মধ্যে শ্বসনটাকে ফেলাবা এবং বলবা যে বিভিন্ন রকম পদার্থের আদান প্রদান এর মাধ্যমে হবে। সংবহনের পদার্থের আদান প্রদান এবং শ্বসন, এই দুটো বললাম, তাহলে হয়ে গেল। তাহলে আমি কি বললাম, প্রথমে পরিপাক সংবহন গহ্বর, পরিপাকের মধ্যে বললাম যে এখানটাতে কি হচ্ছে, অ্যাবসোলুট পরিপাক হচ্ছে, শোষণ হচ্ছে। তারপর বললাম যে সংবহনের মধ্যে তুমি বলবা শ্বসন হচ্ছে এবং রেচন হচ্ছে, এবং সাথে সাথে বলবা কি বিভিন্ন পদার্থের আদান প্রদান হচ্ছে। জাস্ট এই কাজগুলোই ও করে থাকে। ঠিক আছে, এবং এটাকে কি বলা হয়, এটাকে ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গার্ড বলা হয়। কেন এটাকে কালডেস্যাক বা কানাগলি কেন বলা হয়, শুধুমাত্র দেখো এক মুখ খোলা এক মুখ বন্ধ, তাহলে তুমি ঢুকতে পারবা, কিন্তু ওই যে পথে ঢুকতেছো ওই পথ ছাড়া অন্য পথে বের হইতে পারবে না, বলে এটাকে ব্লাইন্ড স্যাক বা ব্লাইন্ড গার্ড বলা হয়। এটা একটু দেখবা। এরপর আসো সিলোম আর সিলেন্ট্রনের পার্থক্য। এটা চাইলে দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না, এটা ওভাবে তোমাদের একাডেমিকে আসবে না। আচ্ছা, এখানে কোষগুলো সামারাইজ করে দিয়েছে, তুমি একটু যদি এখান থেকে পড়ো জিনিসটা একেবারে ইজি হয়ে যাবে। একটু এটা দেখো। ঠিক আছে, আচ্ছা এরপর আসো হাইড্রার খাদ্য। হাইড্রা আমরা কি বলছিলাম, অলরেডি আমরা বলেছি যে হাইড্রা মাংসাশী। মাংসাশীর ইংলিশ কি, কার্নিভোরাস। কার্ন বা কার্নাস, কার্নাস মানে কিন্তু মাংস, তাইলে কার্নিভোরাস বা মাংসাশী হাইড্রা। তাহলে কি কি খাবে, আমরা বলছিলাম যে অনেকগুলো আর্থ্রোপোডা খায়, অনেক আর্থ্রোপোডা শ্রেণীর বিভিন্ন প্রাণীদের খাই। তাহলে আমরা দেখো এর মধ্যে পাইলাম হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার মধ্যে কি কি পাইলাম, আর্থ্রোপোডা শ্রেণীর মধ্যে আছে সাইক্লপস এবং ড্যাফনিয়া। তাহলে বললাম আর্থ্রোপোডা অ্যাজ এ হোল পর্ব, এর মধ্যে আবার কি কি পাইলাম, সাইক্লপস, ড্যাফনিয়া। তাহলে আর্থ্রোপোডা, সাইক্লপস, ড্যাফনিয়া। এরপর দেখো বিভিন্ন পতঙ্গের লার্ভা খাচ্ছে। এরপর দেখো ছোট ছোট কৃমি খাচ্ছে, আবার খণ্ডকায়িত বিভিন্ন প্রাণী বা অ্যানালিটকে খাচ্ছে, এবং মাছের ডিম খাচ্ছে। তাহলে আমরা কি কি বললাম, যে পর্বের কথা বলে আর্থ্রোপোডাতে যাবো। আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত কি আছে, সাইক্লপস, ড্যাফনিয়া। এরপর আসো আরেকটা পর্ব, সেটা হচ্ছে অ্যানালিট। ঠিক আছে, এরপর আরেকটার কাছে যাও, সেটা হচ্ছে কৃমি। ঠিক আছে, এরপর দেখো পতঙ্গের লার্ভা আছে, মাছের ডিম আছে। তাহলে পতঙ্গের লার্ভা যেমন ছোট জিনিস, এখন পূর্ণ প্রাণী না, তেমনি একটা জিনিস আছে মাছের ডিম। মাছের ডিম, পতঙ্গের লার্ভা, তারপর আর্থ্রোপোডা, অ্যানালিডা এবং আরেকটা বলছি ছোট ছোট কৃমি। তাহলে এই নামগুলো একটু দেখবা। ঠিক আছে,
এই যে এই কথাটা এখানে আছে যে যেসব প্রাণীর টিস্যু রসে গ্লুটাথিয়ন থাকে সেইগুলা হচ্ছে হাইড্রাকে প্রলুব্ধ করে খাবার গ্রহণের জন্য। এটা একটু দেখলাম। আচ্ছা, শিকার ধরার কৌশল এটা এভাবে আসে না কখনো, জাস্ট কর্ষিকা ব্যবহার করে, এটা মনে করো একটা প্রাণী, তো কর্ষিকা ব্যবহার করে কর্ষিকাটাকে বাড়ায় ও এটাকে এভাবে করে ধরতেছে, ধরে এবার ধরে নিয়েছে, মুখের মধ্যে পুড়তেছে, গিলে ফেলতেছে, জাস্ট এইটুকুই। আচ্ছা, এটা তুমি চাইলে একটু দেখতে পারো, ওই যে যখন কাছে আসতেছে তখন গ্লুটিন্যান্ট যে নেমাটোসিস্ট গুলো আছে ওগুলো দিয়ে আঠা খরণ করে ধরতেছে, ধরার পর কি করতেছে, হিপনোটক্সিন পুশ করতেছে, তোমার ওই যে ইটা ছিল ওটা দিয়ে করার পর অবশ হয়ে যাচ্ছে, তারপরেও গিলে ফেলতেছে জিনিসটাকে। ঠিক আছে, এটাই বর্ণনা করছে, এটা একটু দেখো। আচ্ছা, এরপর হচ্ছে খাদ্য পরিপাক প্রণালী। তো হাইড্রার খাদ্য সাধারণত দুইটা প্রসেসে পরিপাক হয়, একটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক, একটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। বহিঃকোষীয় পরিপাক মানে যখন মুখছিদ্রতে ঢুকলো, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিতে ঢুকলো, ঢোকার পর কি হবে, ফ্লাজেলীয় কোষ ছিল, ক্ষণপদীয় কোষ ছিল, ও এইভাবে করে নাড়ায় নাড়ায় খাবারকে ছোট ছোট টুকরায় পরিণত করবে এবং কোষের মধ্যে যে এনজাইম গুলো ছিল কিছু কিছু এনজাইম বাইরে নির্গত হবে। তো এই ক্রমাগত যান্ত্রিক প্রক্রিয়া এবং এনজাইমেটিক প্রক্রিয়ায় খাবার ছোট ছোট কড়াই পরিণত হবে, এটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। তো জিনিসটা দেখো এখানে লেখা আছে, বহিঃকোষীয় পরিপাককে যখন এটা সিলেন্ট্রনে ঢুকতেছে, তো সিলেন্ট্রনে খাদ্যবস্তুর যে পরিপাক হয় সেটাকে আমরা কি বলি, বহিঃকোষীয় পরিপাক বা আন্তঃকোষীয় পরিপাক। আন্তঃকোষীয় মানে কি, কোষের বাইরে, কিন্তু আন্তর্জাতিক মানে দুইটা জাতির মধ্যে, দুইটা ডিফারেন্ট জাতি, একটা জাতির ভেতরে না, দুইটা জাতি, তাহলে দুইটা ডিফারেন্ট কোষের বাইরে হইলে সেটা কি কি বলবো আমরা, আন্তঃকোষীয় বা বহিঃকোষীয় পরিপাক। আর অন্ত মানে ভেতরে বোঝায়, অন্তর্জাতিক, অন্ত মানে কি একটা জাতির মধ্যে, পুরো বাংলাদেশের মধ্যে যখন খেলা হচ্ছে যে বিপিএল, এটাকে তুমি বলতে পারো অন্তর্জাতিক। তাহলে অন্তঃকোষীয় পরিপাক মানে একটা কোষের ভেতরে ঢুকে যে পরিপাক হচ্ছে সেটা, এটা একটু দেখলাম। তো এখানে কি হয় দেখো, এখানে তুমি জাস্ট ওইটা বর্ণনা করবা যে ফ্লাজেলা সঞ্চালিত করে খাদ্যকণাকে এনজাইমের সাথে মিশ্রিত করতেছে, তাহলে ফ্লাজেলা যেমন খাদ্যকে টুকরো করতেছে, এনজাইম খাদ্যকে টুকরো করতেছে, টুকরো করার মাধ্যমে খাদ্য ইনিশিয়ালি একটা পরিপাককৃত অবস্থায় বা কাইম বা মন্ড আমরা যেটাকে বলি না, খাবার চিবানোর ফলে কিন্তু কাইন্ড অফ আমাদের পরিপাক হয়, তো ওটা পর্যন্ত হয়। তাহলে এইটুকু আমরা বলবো। এবং দেখো এখানটাতে কি হয়, পেপসিন নামে একটা এনজাইম মিশ্রিত হয়। তো আমরা বলছিলাম খাদ্য সাধারণত হাইড্রা মাংসাশী হয়, মাংসাশী জিনিসগুলো সাধারণত ম্যাক্সিমাম থাকে প্রোটিন, এজন্য এই যে পেপসিন ছিল, প প প বলো তো, পেপসিন মানুষের ক্ষেত্রে কোথা থেকে আছে, প প প, পেপসিন ট্রিপসিন তোমরা প্রচুর গুলাও, প প প, প হচ্ছে পেপসিন, প হচ্ছে পাকস্থলী এবং এটা প্রোটিন পরিপাককারী, এটা মনে রাখবা। আর ট্রিপসিনটা আসছে অগ্ন্যাশয় থেকে, দুইটাই প্রোটিন পরিপাককারী এনজাইম। পেপসিন প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে, ঠিক আছে। তবে লিপিড এবং শর্করাটা এখানে কোনো পরিবর্তিত হয় না। কেন হয় না, কারণ ইনিশিয়ালি হাইড্রা হচ্ছে মাংসাশী, বাইরেও অতটা ইম্পর্টেন্ট মনে করে না, কারণ ওর খাদ্যে অলরেডি এটা অনেক কম। আচ্ছা আচ্ছা, এরপর আসো আন্তঃকোষীয় পরিপাক। আন্তঃকোষীয় পরিপাক কি হবে, ইনিশিয়ালি খাদ্যগুলো ছোট ছোট টুকরায় পরিণত হইলো, তো ছোট টুকরায় পরিণত হওয়ার পর কি হবে, এই যে আমরা ক্ষণপদীয় কোষ দেখাইছিলাম এমন করে দুইটা আঙ্গুল বের করে রাখছে, তো ওইখানে যখনই খাদ্যটা এইভাবে প্রবেশ করবে দুইটার মাঝখানে, ওকে করবে খচ করে এই আঙ্গুলটা বন্ধ করে দিবে এবং এইখানটাতে একটা ভ্যাকিউল বা এরকম একটা থলিকার মতো তৈরি হবে যার মধ্যে খাবার থাকবে, এবং এইখানটাতে পরবর্তীতে বিভিন্ন এনজাইম আসবে, এনজাইম এসে একদম ফাইনালি খাবারটা পরিপাক হয়ে যাবে। তো এখানে যেটা বলছে যে কি হবে, ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপদ বের করবে, ক্ষণপদ বের করার পর এই যে ধরে ফেললো, এটাকে আমরা কি বলি, ফ্যাগোসাইটোসিস। তাহলে কি করলো, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে গলধকরণ করলো, গলধকরণ করার পর কি হবে, সাইটোপ্লাজম থেকে বিভিন্ন এনজাইম নিঃসৃত হবে, এই এনজাইমগুলো পরবর্তীতে খাবারকে পরিপাক করবে। যেমন দেখো ট্রিপসিন, ট্রিপসিন কি করবে, আমিষজাত খাদ্যকে অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে। লাইপেজ কি করবে, লাইপেজ লিপিড, লাইপেজ লিপিড, লিপিডের সাথে রিলেটেড, এটা হচ্ছে লিপিডকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। আর একটা আছে অ্যামাইলেজ, অ্যামাইলেজ শর্করাকে গ্লুকোজে পরিণত করবে। জাস্ট তাহলে আমাদের এই কয়টা জিনিস জানলেই হয়ে যাচ্ছে, বহিঃকোষীয় পরিপাকে কি হইলো, কিভাবে হইলো, অন্তঃকোষীয় পরিপাকে কি হইলো, ফাইনাল প্রোডাক্ট কোন এনজাইম দিয়ে কি তৈরি হলো। ঠিক আছে, যদি রিটেনে আসে তুমি এইগুলা লিখবা প্রথমে বর্ণনাগুলো, এরপর এই যে তিনটা বিক্রিয়া এই পাশে লিখবা, প্রোটিন এরকম একটা তীর চিহ্ন দিবা, ট্রিপসিন লিখে অ্যামিনো অ্যাসিড দিবা, তিনটা বিক্রিয়া সুন্দর করে লিখে দিবা, তোমার নাম্বার আর কাটার জায়গা থাকবে না। ঠিক আছে, এরপর বহিঃকোষীয় অন্তঃকোষীয় পরিপাকের পার্থক্য বলছে, তুমি যদি জিনিসটা বুঝো আশা করি এটা লিখে ফেলতে পারবা। আচ্ছা, এরপর আসো হাইড্রার চলন। এইখান থেকে সাধারণত কোশ্চেন আসে না, তবে মাঝে মধ্যে দু একটা কোশ্চেন আসতে পারে যে লম্বা দূরত্ব অতিক্রম করতে হাইড্রা কোন চলনের সাহায্য নেয় বর্ণনা করো, খ নম্বরে আসে। আবার বলে অল্প দূরত্ব দ্রুত অতিক্রমের জন্য কোনটার সাহায্য নেয় ব্যাখ্যা করো, এরকম আসতে পারে। তাছাড়া সাধারণত এখানে কোশ্চেন আসে না। তাহলে এই দুইটা জিনিস আমরা দেখবো, সাথে এমসিকিউ এর জন্য আমরা দেখবো যে হাইড্রা সাধারণত কিভাবে কিভাবে চলন করতে পারে বা কয় টাইপের চলন আছে সেটা দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো হাইড্রাতে বিভিন্ন রকম চলন দেখা যায়, সাধারণত 10 প্রকার চলন এখানে বর্ণনা করা আছে, আমরা সবগুলো একটু দেখি। প্রথমে আসছে লুপিং বা হামাগুড়ি।
তো এখান থেকে জানতে হবে লুপিং বা হামাগুড়ি যেটা, এটা সাধারণত লম্বা দূরত্ব অতিক্রমের জন্য ব্যবহার করা হয়, কিন্তু যদিও লম্বা দূরত্ব অতিক্রম করতেছি আমরা এখানটাতে খুব স্লোলি অতিক্রম করি। ঠিক আছে, যেমন তোমাকে আমি যদি বলি তুমি দৌড়ায়ে এখান থেকে অনেক দূর যাবা, বা একটা মাঠ আছে, তোমাকে যদি বলি আমি দৌড়াই তুমি ওই মাঠের ওই প্রান্তে যাও, মাঠটা মনে করো 1 কিলোমিটার লম্বা, তুমি দ্রুত যাবা কিন্তু মাঠের ওই প্রান্তে কি পৌঁছাতে পারবা? ক্লান্ত হয়ে যাবে কিন্তু অল্প একটু দৌড়াই। কি তোমাকে যদি বলি হেঁটে মাঠের ওই প্রান্তে পৌঁছাই, তোমার হয়তো 30 মিনিট সময় লাগবে, কিন্তু তুমি কিন্তু পৌঁছে যেতে পারবা। অর্থাৎ যে চলনের মাধ্যমে দ্রুত যাবা সেখানে তুমি অল্প পথ অতিক্রম করবা, কিন্তু যেখানটা তুমি স্লো যাবা, হেঁটে যাবা, অনেক দূর যাইতে পারো। যেমন তুমি হেঁটে ইচ্ছা করলে এখান থেকে 10 কিলোমিটারও কিন্তু যাইতে পারো রেস্ট নিয়ে নিয়ে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তো এই যে লুপিং বা হামাগুড়ি দিয়ে বাচ্চারা হাঁটে, ওদের কি বেশি কষ্ট হয়? হাঁটার থেকে কিন্তু ইজি। তাহলে এখানেটা কি হচ্ছে, যদি কষ্ট হচ্ছে না, আমরা হাঁটার সাথে মনে রাখবো অনেক দূর যাইতে পারবা, অর্থাৎ দূরত্ব অনেক হবে কিন্তু তুমি স্লোলি যাবা। তাহলে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য লুপিং এর সাহায্য নেওয়া হয়। ঠিক আছে, এটার দেখো আরো 2টা নাম আছে, একটা হচ্ছে জোকা চলন বা সুবোকা চলন। তো চলনটা আসলে কিরকম হয়? এরকম হয়, এরকম করে মনে করো এটা একটা হাইড্রা, এভাবে করে হাইড্রাটা থাকলো, এভাবে উঁচু হয়, হয়ে এই প্রান্ত টান দেয় আবার উঁচু হয়, এভাবে এই প্রান্ত টান দেয় আবার উঁচু হয়, এভাবে করে ও চলতে থাকে। শুয়োপোকা যেমন এমন এমন করে চলে না, এরকম এরকম করে চলতে থাকে, এই জন্য এটাকে জোকা চলন বা শুয়োপোকা চলনের সাথে তুলনা করা হয়েছে। এখান থেকে একটা কোশ্চেন আসে যে যখন আমি লুপিং বা হামাগুড়ি দিয়েছি কয়টা লুপ তৈরি হয়? লুপিং এর সময় কিন্তু একটা লুপ তৈরি হয়। দেখো এইভাবে করে একটা লুপ তৈরি হলো, ওই আবার এইখানে পাদচক্রটা সরাই নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। লুপ কিন্তু এখানটাতে তুমি দেখো একবারে একটা লুপ তৈরি হয়, এইভাবে করে একবার তৈরি হচ্ছে, এটাকে সরাই নিচ্ছে, সোজা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এইখানে লুপ তৈরি হয় কয়টা? এটা একটু দেখবা, একটা লুপ তৈরি হয়। কিন্তু সমারসল্টিং বা ডিগবাজি যেটা, এখানে কিন্তু 2টা লুপ তৈরি হয়। লুপ তৈরি হয় কয়টা? 2টা। তুমি যদি ছবিটা দেখো, দেখো প্রথমে কি হচ্ছে, ইনিশিয়ালি মাথাটা নিচে দিচ্ছে, তাহলে এখানে একটা লুপ হচ্ছে, তাইলে মাথা নিচে দিয়ে পাটা উপরে উঠিয়ে দিল, এরপর দেখো পা আবার এই প্রান্তে লাগছে, এখানে সেকেন্ড লুপ তৈরি হচ্ছে। তাহলে 1 নম্বর লুপ, 2 নম্বর লুপ, সমারসল্টিং এ 2টা লুপ তৈরি হয়। এবং এখানে কি বলবো, সমারসল্টিং ডিগবাজি দিয়ে তুমি কি অনেক দূর যাইতে পারবে না, তুমি ফার্স্টে যাইতে পারবা অবভিয়াসলি, বাট অল্প দূরত্ব যাইতে পারবা। তাহলে এটা একটু দেখবা যে এটা দ্রুত চলন প্রক্রিয়া কিন্তু স্বল্প দূরত্ব যাবে। ঠিক আছে, এবং প্রসেসটা তুমি জাস্ট একটু দেখলেই পারবে। এবং এটার আরেকটা নাম কি, সমারসল্টিং এর আরেকটা নাম হচ্ছে ডিগবাজি চলন। এরপর গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন কি, এটা বলেছি, একটা কোষ থেকে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধন বেরোবে এবং এইটা দিয়ে আস্তে 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 এভাবে করে চলবে। এরপর ভাষা চলনটা কি, ওই যে পাদচাকতি ওখানে কি তৈরি হয়েছিল, বুদবুদ তৈরি হয়েছিল, তো ওই বুদবুদ দিয়ে হাইড্রা যখন বুদবুদ তৈরি হবে ওই পাদচাকতিটা উপরে ভেসে উঠবে এবং ভাষা অবস্থায় ও কি করবে, ভেসে ভেসে অনেক দূরে যাইতে পারবে। যেমন আমরা একটা ভেলা পানিতে ভাসায় দাও, স্রোতের টানেও কিন্তু চলে যায়, ঠিক একইভাবে ও যখন ভেসে থাকে স্রোতের টানেও চলে যেতে পারে। এটা আসলে প্যাসিভ একটা চলন, এটা একটু দেখবা। এরপর দেখো সাঁতার কি, ওই যে কর্ষিকা ছিল, আমরা যেমন হাত দিয়ে এমন করে সাঁতার কাটতে পারি, ও কর্ষিকা দিয়ে এভাবে করে সাঁতার কাটতে পারে। এরপর হামাগুড়ি বা ক্রলিং, হামাগুড়ি জিনিসটা কি, ওর যে কর্ষিকা আছে ওইটা দিয়ে ও মনে করো পানির মধ্যে একটা ডাল পড়ে আছে, গাছের একটা ডাল, তো ওটাকে এমন করে খামচি দিয়ে ধরবে, বডিটাকে টেনে নিবে, আবার কর্ষিকাটা ছেড়ে দিয়ে আরেকটা জিনিসকে ধরবে, খামচি দিয়ে এভাবে টেনে টেনে এভাবে হাঁটাটাকে আমরা কি বলি, হামাগুড়ি বা ক্রলিং। ঠিক আছে, এটা একটু দেখলাম। এরপর আসো হাঁটা জিনিসটা কি, হাঁটা হচ্ছে ওই যে নতমুখী চলন, এটা এমসিকিউতে আসে যে নতমুখী চলন কোনটা, বা কর্ষিকা চলন কি বা উল্টো চলন কি। তাহলে কর্ষিকা চলনকে আমরা আরো 2টা নামে ডাকি, নতমুখী চলন বা উল্টা চলন। তো দেখো কর্ষিকা চলনের ক্ষেত্রে কি হয়, এটা মনে করো এখান থেকে এই পর্যন্ত একটা হাইড্রাটা এমন করে উল্টা হয়, তাহলে এটাকে আমরা উল্টা চলন বলতেছি। কর্ষিকা হেল্প করে ও হাঁটতেছে এভাবে করে, তাহলে এটাকে আমরা আরেকটা কি নামে ডাকতেছি, নতমুখী চলন বা কর্ষিকা চলন। তাহলে উল্টা চলন, নতমুখী চলন, কর্ষিকা চলন তিনটাই একই নাম, এটা একটু দেখবা। ঠিক আছে, বা এটাকে আমি হাঁটা বলতেছি, জাস্ট কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে এই জন্য। এরপর সংকোচন প্রসারণ কি করে হয়, ওই যে বডিতে পেশিয়াবরণী কোষ আছে না, পেশিয়াবরণী কোষগুলো এইভাবে সংকোচন প্রসারণের মাধ্যমে ও শুয়োপোকার মতো জাস্ট ওরকমই, বাট অতটা রেগুলার বা লুপিং করে হয় না, ইচ্ছা মতো জাস্ট যখন একটু ইচ্ছা হয় কন্ট্রাক্ট করলো, খানিক দূর গেল আবার থেমে গেল, এরকম রেগুলার না। তাহলে এটা হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে চলবে। আর একটা হচ্ছে ডুবা হচ্ছে আমরা কি করি সাধারণত, হাইড্রা বিভিন্ন বস্তুর সাথে আটকে থাকে বলছি না, তো কোনো বস্তুর সাথে আটকে থাকলো, আটকে থাকার সময় ওটা হচ্ছে কোনো বস্তু ধাক্কায় চলে গেল বা স্রোতের টানে চলে গেল, বা ওই বস্তুটাকে যদি সরাই তাহলে সরে গেল, এটাই হচ্ছে তার প্যাসিভ একটা ডুবা চলন, ড্রোনিং। এটা একটু দেখবা। ঠিক আছে, তো এখানে 9 প্রকার দেখছে, আমরা 10 প্রকার পড়ছিলাম, যাই হোক তাহলে 9 প্রকারটা একটু দেখো। ওকে, এরপর লুপিং এবং সমারসল্টিং এর পার্থক্য বলছে, তুমি জাস্ট একটু দেখবা যে কোনটা হচ্ছে কি। তো এখানটাতে একটা হচ্ছে সাধারণ চলন আর একটা হচ্ছে বিশেষ চলন।
তো তুমি চিন্তা করো তো, তোমাকে যদি হাইড্রাকে যখন এমার্জেন্সি কন্ডিশন, এখানে যে সাধারণ যেটা, তো ওর সাধারণত অল্প পথ যাইতে হবে, ও তো মেলা দূর হেঁটে হেঁটে বেড়াবে না, খাবার সংগ্রহের জন্য ওকে দ্রুত যাইতে হবে, খাবারকে দ্রুত অ্যাটাক করতে হবে, এবং সাধারণ ক্ষেত্রে আমরা এটাকেই ম্যাক্সিমাম ব্যবহার করবো, এই জন্য সমারসর্টিং এর সাধারণ চলন বলে, আর হামাগুড়ি বা লুপিং যেটা, এটাকে বিশেষ চলন বলে। এটা একটু দেখবা কোনটা স্লো কোনটা ধীর, এটা তো তুমি জানবা, এবং কোথায় কয়টা লুপ তৈরি হয় এটা একটু লিখবা এর মধ্যে। তারপর হচ্ছে এখানে পাদচাকতি মাটির উপর উঠে আসে না, এটা তো তুমি দেখছো, পাদচাকতি যেখানে ছিল ও মাথাটা আবার সোজা করতেছে, কিন্তু ডিগবাজিতে কি হয়, আমরা সাধারণত হাঁটার ক্ষেত্রে কি করি, মাথাকে নিচে যায় না, কিন্তু যখন আমরা ডিগবাজি দিই তখন কি হয়, মাথা নিচে যায় আবার পা উপরে ওঠে। তাহলে ডিগবাজির ক্ষেত্রে পা উপরে উঠবে, কিন্তু হামাগুড়ির ক্ষেত্রে পা উপরে উঠবে না, এটা একটু দেখবা, ঠিক আছে। তারপর যখন আমি বলতেছি যে পা উপরে যখন উঠতেছে তখন কর্ষিকার উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে, তাইলে ডিগবাজিতে কর্ষিকার উপর ভর দিয়ে দাঁড়ায়, কিন্তু হামাগুড়িতে কর্ষিকার উপর ভর দিয়ে দাঁড়ায় না, এটা হচ্ছে তোমার এখানে বলানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে লুপের কথা বলছে, এই পদ্ধতিতে একটা লুপ তৈরি হয়, কিন্তু সমারসল্টিং এ দুইটা লুপ তৈরি হয়, এবং যখন আমরা একটা লুপ তৈরি হচ্ছে সে তার বডির সমান দূরত্ব অতিক্রম করে, বা দেহের সাধারণত দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, এটা বলা হয়। কিন্তু যখন হচ্ছে সে ডিগবাজি দিচ্ছে, দুইটা লুপ তৈরি হচ্ছে, এই জন্য দেহের প্রায় দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, এটা একটু দেখবা। আর অল্প পথ দীর্ঘ পথ এটা বলছি, তাহলে এই পার্থক্যটা যদি বুঝো, আমার মনে হয় চলন থেকে যদি সিকিউ আসে কখনো, এইখান থেকেই আসবে, এই ছকটা দেখলেই হবে। আচ্ছা, শ্বসনটা ভাবে লাগে না, একটা জিনিস মনে রাখবা যে হাইড্রার ক্ষেত্রে শ্বসনটা ব্যাপন পদ্ধতিতে হয়, তাহলে এটা জানলেই হবে, হাইড্রার ক্ষেত্রে শ্বসনটা কি হয়, ব্যাপন পদ্ধতিতে হয়, এবং এটা দুই ভাবেই হয়, এপিডার্মিস বা বাইরের কোষ দিয়েও হয়, আবার গ্যাস্ট্রোডার্মিস বা ভেতরের কোষ দিয়েও হয়, এই দুটো একটু দেখবা। আচ্ছা, এরপর আসো, এখান থেকে সাধারণত লাগে না, নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে দেখবা যে স্নায়ুতন্ত্র, এখানটাতে তো উন্নত মস্তিষ্ক থাকে না, তবে এখানটাতে কি থাকবে, স্নায়ু জালক থাকবে, এবং একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে সর্বপ্রথম নিডারিয়ান প্রাণীতে দুর্বল প্রকৃতির স্নায়ুতন্ত্রের বিকাশ দেখা যায়। তোমাকে যদি বলি স্নায়ুতন্ত্রের বিকাশ প্রথম কোথায় দেখা যায়, বলবা নিডারিয়ান প্রাণীতে। তো এখানে কি সুসজ্জিত কোনো স্নায়ুতন্ত্র থাকে না, এখানে কি থাকে, স্নায়ু জালক থাকে স্নায়ুতন্ত্রগুলো দিয়ে, ঠিক আছে। এই যে দেখো জালের মতো একটা গঠন দেখা যাচ্ছে, এইটা দেখবা একটু। এরপর আসো হাইড্রার জনন, খুব ইম্পর্টেন্ট, এটা মোটামুটি ইম্পর্টেন্ট টপিকের মধ্যে বলতে পারো, এমসিকিউ আসার মতো একটা জায়গা বলতে পারো, এমসিকিউ আসে। তো হাইড্রার জনন আমি মোটামুটি বলে ফেলছি, আর একটু বলি। দেখো হাইড্রার জননকে আমরা বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে যৌন, একটা হচ্ছে অযৌন। তো যৌন জনন পদ্ধতিতে কি হবে, শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, মিলন হবে, নতুন হাইড্রা তৈরি হবে। অযৌন দুইটা টাইপ আছে, একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক। স্বাভাবিকটাকে, স্বাভাবিকটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে যে ইন্টারস্টিশিয়াল কোষগুলো ছিল ওখান থেকে নতুন একটা সিস্টের মতো তৈরি হবে, সেটা আস্তে আস্তে বড় হয়ে একদম বডি থেকে আরেকটা হাইড্রার মতো বের হবে, এবং ওইটা নতুন একটা হাইড্রা হিসেবে জন্ম নিবে, তাহলে এটা হচ্ছে মুকুলোদ্গম। আরেকটা আছে অস্বাভাবিক প্রক্রিয়া, যেটা হচ্ছে মনে করো হাইড্রার একটা কোষিকার একটু পার্ট কেটে গেল, ওইটা থেকে নতুন একটা হাইড্রা তৈরি হবে, এটা হচ্ছে অস্বাভাবিক প্রক্রিয়া। তাহলে বেসিক্যালি দুইটা ব্রড হেডিং এর আন্ডারে আমরা তিন ভাবে জননটা দেখতে পারি। আসো একটু ভেতরে যাই। তো অযৌন জনন যেটা, এখানে কি হচ্ছে, সংজ্ঞা যদি বলে তাহলে কি বলবা, গ্যামেট উৎপাদন ছাড়াই যে জননটা সম্পন্ন হয় সেটা হচ্ছে অযৌন জনন। দেখো এখানে বলা হয়েছে হাইড্রার ক্ষেত্রে এটা দুই ভাবে সম্পন্ন হয়, একটা হচ্ছে মুকুলোদ্গম আর একটা হচ্ছে বিভাজন। তো আসো আমরা একটু ভেতরে যাই। মুকুলোদ্গম জিনিসটা কি, মুকুলোদ্গম কোন সময় হবে, মোটামুটি সব ঋতুতেই হয়, তবে যখন হচ্ছে পর্যাপ্ত খাদ্য থাকে তখন হয়, তাহলে সেটাকে আমি কি বলছিলাম, গ্রীষ্মকাল, এটা একটু দেখবা। এরপর দেখো মুকুলোদ্গমের প্রসেসটা এখানে বর্ণনা করা হয়েছে। প্রথমে কি হবে, তুমি যদি ছবিটার দিকে দেখো, প্রথমে আমরা ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে ক্ষুদ্র একটা স্ফীত অংশ তৈরি হবে। দেখো 1 নম্বর পয়েন্টে বলছে ইন্টারস্টিশিয়াল কোষ দ্রুত বিভাজিত হয়ে একটা ক্ষুদ্র স্ফীত অংশ তৈরি করলো। আচ্ছা ঠিক আছে, একটা স্ফীত অংশ তৈরি করলাম। এরপর কি হবে, দেখো এই যে স্ফীত অংশটা, এর মধ্যে কিন্তু কোনো ফাঁকা জায়গা নেই। এরপর কি হবে, এই অংশটা ক্রমশ বড় হবে এবং ফাঁপা হবে, নলাকার মুকুলের মতো তৈরি হবে। তাহলে এর পরবর্তী স্টেপে যে একটু বড় হইলো, ফাঁপা হয়ে ভেতরে একটা ফাঁকা জায়গা তৈরি হলো, এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। এরপর আসো 3 নম্বরে কি বলছে, এই যে মাতৃহাইড্রার যে সিলেন্ট্রন ছিল, সিলেন্ট্রনের কিন্তু শুধুমাত্র ফাঁকা জায়গা নেই, আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য নিয়ে মাতৃহাইড্রার ভেতরে ফাঁকা জায়গাটা নতুন ওই কুড়িটার ভেতরে প্রবেশ করবে, তাহলে আমাদের সিলেন্ট্রন তৈরি হয়ে গেল। এরপর আসো হাইড্রার মতো শেপ তৈরি করতে হবে না, হাইড্রার মতো দেখতে হইতে হবে। তাহলে কি হবে, এখানে এরকম একটা মুকুলের মতো ছিল, মুকুল থেকে আমার তৈরি করতে হবে কোষিকা, বডি, পাদচাকতি। তাহলে আমাদের এই তিনটা জিনিস তৈরি এখানে হয়ে গেল, মুখছিদ্র, হাইপোস্ট্রম, কোষিকা, এগুলো তৈরি হয়ে গেল। এরপর কি হবে,
এই যে হাইড্রাটা তৈরি হলো, এটা বডি থেকে আলাদা করতে হবে না মাতৃ হাইড্রা থেকে, তাহলে এখানে একটা খাঁজের তৈরি হবে এবং খাঁজটা ক্রমশ বিস্তৃত হবে। হওয়ার পর কি হবে, একটা স্টেজে যে হাইড্রাটা বডি থেকে ছাড়াই যাবে, নতুন হাইড্রা জন্ম হবে। তাহলে প্রথমে আমি কি বললাম, ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে ছোট একটা কোষপিণ্ড তৈরি করবে। তৈরি করার পর কি হলো, এটা ফাঁপা হবে, সাইজে বড় হবে। এরপর কি হলো, মাতৃ হাইড্রার যে সিলেন্ট্রন ছিল সেটা ওর মধ্যে প্রবেশ করলো। ওকে, এখন কি হবে, আমার হাইড্রার মতো দেখতে তো হইতে হবে, বাচ্চাটা মায়ের মতো দেখতে হবে না, তাহলে কোষিকা তৈরি হলো, মুখছিদ্র তৈরি হবে, দেহকাণ্ড তৈরি হবে, সব তৈরি হয়ে গেল। হওয়ার পর কি হবে, এবারও চাবে যে আমি তো হয়ে গেছি আমার মতো যেমন হইতে চাইছিলাম, এখন আমার মাকে তো দরকার নেই, আমি মা থেকে আলাদা হয়ে যাই। তখন এই যে খাঁজ, মাঝখানে একটা খাঁজ তৈরি হবে, হওয়ার পর আলাদা হয়ে গেল, স্বাধীনভাবে জীবনযাপন শুরু করবে। এই যে হচ্ছে মুকুলোদ্গম। তুমি জাস্ট একটু ছবিটা আঁকাই দিতে পারবে না, এভাবে করে আঁকাই দিতে পারলে মোটামুটি দেখা যাচ্ছে যে হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটু দেখবা। এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে কত টাইম লাগে। এই যে এত প্রসেস হইলো, এটাতে সাধারণত 3 সপ্তাহ বা 21 দিন সময় লাগে। এই ইনফরমেশনটা একটু লিখে রাখো যে মুকুলোদ্গমে 3 সপ্তাহ বা 21 দিন সময় লাগে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো বিভাজন। বিভাজন জিনিসটা কি, ওই যে বললাম একটা অংশ কেটে গেল, নতুন একটা হাইড্রা তৈরি হলো, এটা হচ্ছে বিভাজন। তো এই যে তোমার বলছিলাম যে পুনরুৎপত্তি ক্ষমতা, এটা কে প্রথম বলছিলেন, আব্রাহাম ট্রেমলে, ওই কথাটা এখানে লিখছে। এবং যেহেতু ওর একটা পার্ট কেটে গেলে, যেটা কেটে গেছে সেটাও নতুন হাইড্রাতে জন্ম নিচ্ছে, যেটা আগে ছিল মাতৃ হাইড্রা ওটাও একটা নতুন হাইড্রাতে জন্ম নিচ্ছে। তো এই যে প্রসেস, এটার জন্য দেখা যায় যে হাইড্রা কখনোই মারা যায় না, এই জন্য বলা হয় হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এখানে আমাদের এই জিনিসটাকে দেখতে হবে যে জিনিসটা আসলে কি, জিনিসটা কোন অংশ কেটে গেলে তৈরি হচ্ছে। তাহলে ইন্টেনশনালি হাইড্রাকে চাবে যে আমার একটা অংশ কেটে যাক, কেটে যাওয়ার পর আমার নতুন একটা হাইড্রা তৈরি হোক, হাইড্রা কিন্তু এটা চাবে না। এই জন্য এটাকে বলা হয় কি, এটা একটা স্বাভাবিক জন্ম প্রক্রিয়া না, বা এটা অস্বাভাবিক। কিন্তু মুকুলোদ্গম যেটা, এটা হাইড্রার ইচ্ছাতেই হয়, এই জন্য ওটা স্বাভাবিক জন্ম প্রক্রিয়া। এটা একটু দেখবা। তো এই যে তোমার বিভাজনটা বা বিভাজনের মাধ্যমে জনন দুইটা টাইপের হইতে পারে। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন, একটা অনুপ্রস্থ। যেমন মনে করো, যদি একটা হাইড্রা হয়, এখান থেকে যখন কেটে যাবে প্রস্থ বরাবর, তো এই পার্টটা নতুন হাইড্রা হিসেবে জন্ম নেবে, এইটা নতুন হাইড্রা হিসেবে জন্ম নেবে। তো প্রস্থ বরাবর কাটলে অনুপ্রস্থ, যদি এভাবে করে কেটে যায় দৈর্ঘ্য বরাবর, তাহলে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য। জাস্ট এই দুইটা জানলে হবে, ঠিক আছে? তাইলে আমরা দেখে নিলাম। এরপর যৌন জনন। যৌন জননে কি হয়, যৌন জননে কখন কখন হয়, শেখ হাসিনার জনন শীত এবং হেমন্ততে হবে, এবং এখানে শুক্রাণু ডিম্বাণু দুইটা তৈরির মাধ্যমে হবে। তাইলে আমরা একটু দেখবো, দাঁড়াও। আচ্ছা, তাহলে আমরা যৌন জননের মধ্যে ঢুকলাম। যৌন জননে শুক্রাণু ডিম্বাণুর মিলন হয়। এখন একটা হাইড্রার ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রা উভলিঙ্গ, বা একটা বডিতেই শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। এখান থেকে একটা কোশ্চেন আসে যে হাইড্রা উভলিঙ্গ, একটা দেহই দেখা যায় যে শুক্রাণু তৈরি হচ্ছে, ডিম্বাণু তৈরি হচ্ছে, কিন্তু তারপরও কেন হাইড্রা তোমার স্বনিষেক ঘটে না, বা যে হাইড্রার ডিম্বাণু সেই হাইড্রার শুক্রাণুর সাথে কেন মিলিত হয় না, এই কোশ্চেনটা আসে। দেখো, এটার বর্ণনা এখানে দেয়া আছে। তো দেখা যায় যে হাইড্রার একটা বডিতে শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, কিন্তু হরমোনাল ভ্যারিয়েশনের কারণে, বা হরমোন না, স্টিমুলাসের ভ্যারিয়েশনের কারণে দেখা যায় যে যে সময় একটা শুক্রাণু ডেভেলপড হচ্ছে বা পরিপক্ক হচ্ছে, ওই সময় একটা ডিম্বাণু পরিপক্ক হয় না। আবার যখন একটা ডিম্বাণু পরিপক্ক হচ্ছে, ওই সময় শুক্রাণু পরিপক্ক হয় না। তো এই জন্য দেখা যায় যে যেহেতু একই টাইমে দুইটা পরিপক্ক হচ্ছে না, এই জন্য স্বনিষেক হয় না হাইড্রাতে। এই বর্ণনাটা এখানে দেওয়া আছে, একটু দেখো যে হাইড্রার স্বনিষেক হয় না, কেন হয় না, প্রচুর আসছে খ নম্বরে, এটা একটু ভালো করে দেখো, ঠিক আছে? এরপর আসো, আমরা যে যৌন জনন বললাম, যৌন জননকে 3টা হেডিং এ ভাগ করা যায়। একটা হচ্ছে জনন কোষের গঠন বা জনন কোষ সৃষ্টি, তারপর জনন কোষ সৃষ্টি হওয়ার পর কি হবে, দুজনের মিলন হবে, যেটাকে আমরা বলতেছি নিষেক। নিষেকের পর কি হবে, নতুন একটা জাইগোট তৈরি হবে, জাইগোটটা পরিস্ফুটিত হয়ে নতুন হাইড্রা তৈরি করে। তাইলে তৃতীয় স্টেজে কি আসছে, পরিস্ফুটন। তাইলে এই 3টা ধাপের মাধ্যমে একটা হাইড্রায় যৌন জনন সম্পন্ন হচ্ছে। এখন আমাদের জানতে হবে গ্যামেটোজেনেসিসটা কিভাবে হচ্ছে। তো গ্যামেটোজেনেসিস আবার গ্যামিট দুই টাইপের হয়, স্ত্রী গ্যামিট এবং পুংগ্যামিট। তাহলে দুইটা ক্ষেত্রেই দেখতে হবে যে কিভাবে তৈরি হচ্ছে। তাহলে প্রথমে আমরা আসি কিভাবে স্পার্ম বা স্পারমাটোজেনেসিসের মাধ্যমে পুংগ্যামিট তৈরি হচ্ছে, সেটা একটু দেখবো। তো এখানে তুমি অনেক কিছু লেখা আছে, এত কিছু লাগবে না। তুমি প্রথমে যেটা জানবা যে শুক্রাশয়, শুক্রাশয়ের মধ্যে তৈরি হবে শুক্রাণু। শুক্রাশয়টা দেখতে কেমন, এটা হচ্ছে ত্রিকোণাকার বা মোজাকার বলতে পারো। তাহলে এটা কখন তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, সাধারণত বডির উপরের দিকে হয়, পুরুষ সবসময় উপরের দিকে বা সুপিরিয়র, এজন্য হচ্ছে বডির উপরের দিকে হবে। কিরকম হবে, কোণাকার হবে। আচ্ছা, এখানে কি তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে। তাহলে এটা মোটামুটি একটা বলে ফেললাম যে শুক্রাণু কই তৈরি হবে। এরপর স্টেপস গুলা কি। তো প্রথমে এই শুক্রাশয়ের মধ্যে শুক্রাণু মাতৃকোষ তৈরি হবে। তাহলে একদম প্রথমে কি হচ্ছে, শুক্রাণু মাতৃকোষ। তাহলে আমরা প্রথম কি বললাম, মাতৃকোষ। মাতৃকোষে কি হবে, মাইটোসিস হবে। তাহলে মাতৃকোষের মধ্যে আমরা মাইটোসিস ঘটায় একটা অঙ্গ তৈরি করলাম, যেটাকে আমরা স্পারমাটোগোনিয়া বলতেছি, স্পারমাটোগোনিয়া।
তাইলে প্রথমে মাতৃকোষ হইলো, তারপরে স্পারমাটোগোনিয়া তৈরি করলাম। এবার স্পারমাটোগোনিয়া যেটা, সেটা আবার মাইটোসিস হইল। মাইটোসিসের মাধ্যমে কি তৈরি হইলো? স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট, ঠিক আছে। এই যে স্পারমাটোসাইট, এইখানে যে এবার মিওসিস হবে, তাহলে এইখানে যে মিওসিস হইলো এবং তৈরি হলো স্পার্ম। তাইলে মোটামুটি আমরা 4টা স্টেপ দেখবো, এবং 4টা স্টেপে প্রথম 3টার ক্ষেত্রে মাইটোসিস হবে, লাস্টে যে মায়োসিস হবে। তাহলে প্রথম কি ছিল? শুক্রাণু মাতৃকোষ। কি হইলো? স্পারমাটোগোনিয়া হইলো, অঙ্গ। তারপর হলো স্পারমাটোসাইট। স্পারমাটোসাইট পর্যন্ত মাইটোসিস হচ্ছিল, এই জন্য এটা হচ্ছে এ পর্যন্ত 2n। এরপর যে কি হচ্ছে, এরপর যে স্পার্ম তৈরির সময় মায়োসিস হচ্ছে, এইটা হচ্ছে প্রসেস। তো এখান থেকে জানতে হয় একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে যখন স্পার্ম তৈরি হচ্ছে তখন আমরা জানি যে স্পারমাটোসাইটে যখন মায়োসিস হচ্ছে, মায়োসিসের মাধ্যমে কয়টা কোষ তৈরি হয়? মায়োসিসের 4টা কোষ তৈরি হয়। তাহলে এই যে একটা স্পারমাটোসাইট থেকে কয়টা শুক্রাণু তৈরি হবে? 4টা। এটা একটু খেয়াল করবা, ঠিক আছে। কিন্তু এখন আসো আমরা ডিম্বাণুজনন। তো ডিম্বাণুজনন কোথায়? তোমার ডিম্বাশয়টা থাকে বডির নিচের দিকে, কিরকম হয়? গোলকাকার হয়। তারপর হচ্ছে এর মধ্যে ডিম্বাণুজনন হয়, এগুলো তুমি লিখবা। এবং ডিম্বাণুজনন শুক্রাণুজনন কাকে বলে এটা দেখবা, যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া ওজোনোসিস বা ডিম্বাণুজনন বলতে পারবা। আচ্ছা, এখন দেখো প্রসেস আগের মতোই। কি থাকবে? প্রথমে ডিম্বাণু মাতৃকোষ থাকবে, তারপরে হচ্ছে কি তৈরি করবে? ওগোনিয়া তৈরি করবে, তারপরে হচ্ছে সাইট তৈরি করবে, সাইট থেকে যে ওভাম তৈরি করবে। তো এখানে যে সাইটের মধ্যে মাইটোসিস হচ্ছে, 4টা কোষ তৈরি করতেছে। কয়টা? 4টা। আমরা সাধারণত জানি যে একটা তোমার অঙ্গ থেকে বা একটা মানুষের কথা চিন্তা করো, একটা ওভারি থেকে একটা ডিম্বাণু তৈরি হয়। তাহলে এই যে 4টা কোষ তৈরি হলো, 4টা তো আর ডিম্বাণু তৈরি হতে পারবে না। তাহলে এখানে 3টি পোলার বডি হিসেবে নষ্ট হয়ে যায়। 3টা হয় পোলার বডি আর একটা হয় ওভাম বা ডিম্বাণু। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখো, ঠিক আছে। তাহলে এটা এখানে বর্ণনা করা হয়েছে, তুমি এটা এভাবে করে একটু দেখো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা বলে ফেললাম যে তৈরি হয়ে গেল সেলগুলা, জেনেসিস হয়ে গেল। এরপর কি হবে? নিষেক হবে। তাইলে সাধারণত দেখা যায় যে নিষেকটা মানুষের ক্ষেত্রে যেমন লিমিটেড লং টাইম, একটা শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হওয়ার পর সার্টেন এক টাইম 2 বা 3 দিনের মধ্যে নিষেক হইতে নাইলে হইতে পারে না। তো এই টাইমটা এখানে দিচ্ছে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে শুক্রাণুগুলো নষ্ট হয়ে যায়। ডিম্বাণু সেম, কিছুদিনের মধ্যে যদি নিষিক্ত না হয় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা একটু দেখবা যে কত টাইমটা, 24 থেকে 48। এখন বলো তো স্ত্রী দেহের ভিতরে একটা মানুষের ক্ষেত্রে শুক্রাণু কতদিন পর্যন্ত জীবিত থাকতে পারে বা কত ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে? হাইড্রার ক্ষেত্রে কত? সেটা 24 থেকে 48। তুমি আমাকে বলো মানুষের ক্ষেত্রে টাইমটা কত, ঠিক আছে। তাহলে তুমি এটা লিখবা কতক্ষণে কিভাবে কি হয়, এবং এরপর তুমি লিখবা যে এরপর কি হচ্ছে, দুজনের মিলনে যখন প্রপার টাইমে তোমার ম্যাচিউরড 2টা শুক্রাণু ডিম্বাণু কাছাকাছি আসতেছে, মিলিত হইতেছে, এবং তুমি লাস্টে লিখে দেবা যে শুক্রাণু প্লাস ডিম্বাণু, এভাবে একটা অ্যারো দিয়ে এর পাশে ডিপ্লয়েড জাইগোট আঁকাই দেবা, হয়ে গেল, ঠিক আছে। হয়ে গেল। এরপর হচ্ছে পরিস্ফুটন। পরিস্ফুটন সমস্ত প্রাণীর ক্ষেত্রে মোটামুটি একই রকম দেখা যায়। আচ্ছা আচ্ছা, কি বলছো? লুপিংকেও তো হামাগুড়ি বলে। তো দেখো আসলে এই যে লুপিংকেই হামাগুড়ি বলে, ওই যে পরবর্তীতে হামাগুড়ি বলছে না, এটাকে হ্যাচড়ানো চলন বলা হয়। এটা পরবর্তী হামাগুড়ি আসলে হ্যাচড়ানো, আগের বইতে এটা ছিল, ওটা ঠিক। তাহলে লুপিং আসলে যে আমরা প্রথমে যেটা দেখলাম লুপিং বা হামাগুড়ি, আর পরবর্তীতে যে হামাগুড়ি বলছে এটা আসলে ক্রলিং বা হ্যাচড়ানো। এটাতে একটু ঝামেলা আছে, তুমি প্রথমটাকেই মনে রাখো, ঠিক আছে। তো পরবর্তীতে যেহেতু বইতে একটু মানে চেঞ্জ আসছে, এই জন্য আর ওটা নিয়ে টানাটানি করা হয় নাই, যেভাবে আছে ওভাবে পড়ো, তবে প্রকৃতপক্ষে জিনিসটা ওরকম। আচ্ছা, তাহলে বলো যে স্ত্রী দেহের মধ্যে একটা স্পার্ম মানুষের ক্ষেত্রে কতদিন পর্যন্ত জীবিত থাকতে পারে বলো তো? ওকে, ঠিক বলেছো, 72 আওয়ার্স মানুষের ক্ষেত্রে 3 দিন বা 72 আওয়ার্স জীবিত থাকতে পারে। ওকে, এরপর আসো পরিস্ফুটন। পরিস্ফুটন মোটামুটি সব প্রাণীর ক্ষেত্রেই সেম। প্রথমে কি হলো, একটা জাইগোট ছিল। সাপোজ এই একটা জাইগোট তৈরি হলো, এই জাইগোটটা ক্রমাগত বিভাজিত হয়। কি বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়? মাইটোসিসের মাধ্যমে বিভাজিত হয়, হয়ে অনেকগুলো কোষ মিলে
একদম একটা বলের মতো পিণ্ড তৈরি করে, এটাকে কি বলা হয়? মরুলা। তাহলে প্রথমে একটা জাইগোট ছিল, জাইগোটটা বিভাজনের মাধ্যমে কি তৈরি করলো? মরুলা তৈরি করলো। মরুলার বৈশিষ্ট্য কি দেখো, এইখানটাতে আমরা বলবো যে কোনো ফাঁকা জায়গা নেই, অর্থাৎ এটা একটা নিরেট হবে, অনেকগুলো কোষ, তাহলে বহুকোষী হবে এবং দেখতে কিরকম হবে? গোলাকার কোষপিণ্ড। এটা হচ্ছে মরুলা। তাহলে প্রথমে জাইগোটটা মরুলাতে পরিণত হলো। এরপর কি হবে? এই মরুলার যে কোষগুলো ছিল এটা প্রান্ত বরাবর বিস্তৃত হয়ে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে, এইটা হচ্ছে আমার ব্লাস্টুলা। ঠিক আছে, তাহলে মরুলার পরে কি হচ্ছে? ব্লাস্টুলা। ব্লাস্টুলার বৈশিষ্ট্যগুলো জানা লাগবে। বাইরের যে কোষগুলো দিলাম এগুলোকে বলা হয় ব্লাস্টোমিয়ার, মাঝখানে যে ফাঁকা জায়গাটা দিলাম এটাকে বলা হয় ব্লাস্টোসিল। সিল মানে কিন্তু গহ্বর। তাহলে ব্লাস্টোমিয়ার আর ব্লাস্টোসিল, এবং এই যে ফাঁপা গোলাকার যে ভ্রূণ এটাকে আমরা কি বলছি? ব্লাস্টুলা। ঠিক আছে, তা এরপর আসো ব্লাস্টুলা পর্যন্ত হইলো। এরপর কি করব? আমার এই জায়গাটাতে আমি একটা ঘুষি দিব। ঘুষি দেওয়ার পর জিনিসটা কিরকম হবে? একটা বলে মনে করো তুমি ঘুষি দিলা, তাহলে কোষগুলা এরকম হয়ে যাবে, বুঝছো? এখানে আমি একটা ঘুষি দেওয়ার ফলে কোষগুলো এখানে উপরে উঠে গেল, তাহলে এই যে লেয়ারটা এটা বাইরে থেকে গেল, এটাকে আমরা বলবো এপিডার্মিস। মাঝখানে এটাকে কি বলবো? মেসোডার্মিস। আর এইটা যে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এটাকে কি বলবো? গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এই যে তিনটা লেয়ার তৈরি হলো, লেয়ার তৈরি হওয়ার পর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা গ্যাস্ট্রোলা বলি। ঠিক আছে, তাইলে গ্যাস্ট্রোলাকে গ্যাস্ট্রোলা, যখন তিনটা লেয়ার ডিফারেন্সিয়েটেড হচ্ছে সেটাকে আমরা গ্যাস্ট্রোলা বলছি। এটা একটু দেখো। এবং এই যে গ্যাস্ট্রোলা যখন এটা মাতৃদেহের সাথে লাগানো থাকে ওই অবস্থায় ওটাকে স্টেরিও গ্যাস্ট্রোলা বলা হয়। এটা একটু দেখবা। এরপর হচ্ছে হাইড্রোলা। হাইড্রোলাকে ওকে গ্যাস্ট্রোলা হয়ে গেল, কিন্তু এখনো এটাকে দেখে হাইড্রোলা বা হাইড্রা মনে হচ্ছে না। যখন এখানে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে, হাইড্রার মতো কোষিকা তৈরি হবে, যখন এটাকে দেখতে হাইড্রার মতো লাগবে তখনই আমরা এটাকে বলবো হাইড্রোলা। তাহলে আমরা প্রসেস কি কি বললাম? প্রসেস হচ্ছে প্রথমে মরুলা, মরুলায় কোনো ফাঁকা জায়গা থাকবে না, অনেকগুলো কোষ কম্প্যাক্ট বা নিরেট হয়ে থাকবে। এরপর হচ্ছে ব্লাস্টুলা, কোষগুলো বাইরে চলে যাবে, মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হবে। বাইরের কোষগুলোকে ব্লাস্টোমিয়ার, মাঝখানে ফাঁকা জায়গাটা হচ্ছে ব্লাস্টোসিল। এরপর কি আসে? গ্যাস্ট্রোলা। গ্যাস্ট্রোলাতে তিনটা কোষের স্তর তৈরি হবে এবং এটা যদি মাতৃদেহের সাথে সংযুক্ত থাকে তাহলে সেটাকে আমরা স্টেরিও গ্যাস্ট্রোলা বলি। আর একদম লাস্টে আসছে হাইড্রোলা। হাইড্রোলা কি? যখন তুমি জিনিসটাকে হাইড্রা হিসেবে চিনতে পারবা, অর্গানোজেনেসিস হবে, তখন সেটা হচ্ছে হাইড্রোলা। ঠিক আছে, মানুষের ক্ষেত্রেও প্রসেসটা এরকম। তবে মানুষের ক্ষেত্রে এই যে গ্যাস্ট্রোলা হলো, এরপর কি হাইড্রোলা হবে না? মানুষ তো আর হাইড্রা না। তাহলে এখান কি হয়? অর্গানোজেনেসিসের মাধ্যমে ফিটাস তৈরি হয়, জাস্ট এইটুকুই। আর তাছাড়া সবকিছু একই। আচ্ছা, এরপর আসো এই যে এই প্রসেসটা, তোমার যদি কখনো জনন আসে তুমি জাস্ট এই ফ্লোচার্টটা যদি আঁকাই দিতে পারো, ইন্টারস্টিশিয়াল কোষ, ওখান থেকে শুক্রাণু মাতৃ কোষ, স্পার্মাটোগনি, স্পার্মাটোসাইট, স্পার্মাটির হয়ে শুক্রাণু। এরপর একইভাবে এখানে ডিম্বাণু হইলো দুইজনের মিলনের মাধ্যমে নিষেক, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, হাইড্রোলা, পূর্ণাঙ্গ হাইড্রা। পারবা না? যদি এইটা আঁকাই দাও মোটামুটি 2-3 মার্ক তো এসেই যায়, কিছু নাও লিখলেও। ঠিক আছে, এরপর আসো আচ্ছা পুনরুৎপত্তি, এটা তুমি দেখছো, এটা ওভাবে করে লাগবে না। হাইড্রার শ্রম বন্টন। শ্রম বন্টন বলতে জাস্ট হাইড্রার মধ্যে আমরা এটাকে কোষ টিস্যু মাত্রার একটা প্রাণী বলি। তো এখানে যেহেতু টিস্যু বলতেছি, তাহলে টিস্যু মানে কি? টিস্যু মানে অনেকগুলো কোষ একত্রিত হয়ে স্পেসিফিক কিছু কাজ করবে। তাহলে হাইড্রার ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো কোষ একত্রিত হয়ে স্পেসিফিক কাজ করছে। তো এই জিনিসটা এখানে বর্ণনা করা হয়েছে যে কোন কোষগুলো একত্রিত হয়ে কি ধরনের কাজ করতেছে। তুমি প্রত্যেকটা কোষের বৈশিষ্ট্য জানো, প্রত্যেকটা কোষের কাজ জানো। যদি সেগুলো জানো তাহলে এখান থেকে তুমি এগুলো করতে পারবে, যে পেশি আবরণ কোষের কাজ কি, ইন্টারস্টিশিয়াল কোষের কাজ কি, এটা একটু দেখবা। এখান থেকে দেখতে পারো বা বক্স থেকে দেখলেও হয়। আচ্ছা, এরপর হচ্ছে হাইড্রার মিথজীবিতা। তো বলো তো মিথজীবিতা জিনিসটা কি? 2-3টা কথা আছে, একটা হচ্ছে পরজীবিতা, একটা হচ্ছে মিথজীবিতা। পরজীবিতা মানে কি? আমরা বলি না পরজীবীর মতো আমার ঘাড়ে চেপে বসে আছিস, মানে একটা আমি মনে করো আমি একটা মানুষ এবং আমার ঘাড়ের উপর একটা এমন কিছু বসেছে, উকুন। যেমন উকুন কি করতেছে? উকুন মাথা থেকে তোমার বডি থেকে খাবার নিতেছে এবং তোমার বডির ক্ষতি করতেছে, কিন্তু ওখানে কামড়াইতেছে, ডিস্টার্ব করতেছে, তোমার রক্ত চুষে খাইতেছে। তাইলে উকুন যে জিনিসটা তোমার উপর ডিপেন্ড করে বাঁচতেছে এবং তোমার ক্ষতি করতেছে। তাহলে একজন হোস্টের উপর বা একজন পোষকের উপর যখন কে বাস করতেছে এবং তার ক্ষতি করতেছে, পোষককে ক্ষতি করতেছে, তখন সেটাকে আমরা পরজীবিতা বলি। ঠিক আছে, আর যখন দেখা যায় যে আমি একটা পোষক, আমার উপর মনে করে এমন একটা কিছু বাস করতেছে যেটা আমার কোনো ক্ষতি করতেছে না, লাইক আমি একটা বিড়াল পুষি, সবসময় আমার কোলে থাকে কিন্তু ও আমার কোনো ক্ষতি করে না, তাহলে এই যে ব্যাপারটা, যখন পোষকের কোনো ক্ষতি হবে না তখন সেটাকে আমরা কি বলবো? মিথজীবিতা। এবং মিথজীবিতার একটা জিনিস আছে, পোষকের ক্ষতি তো হবে না, সাথে উপকারও হইতে পারে। তাহলে পরজীবিতার ক্ষেত্রে অবশ্যই পোষকের ক্ষতি হবে, মিথজীবিতার ক্ষেত্রে কখনোই পোষকের ক্ষতি হবে না, বরং উন্নতি বা
সুবিধা হইতে পারে। ঠিক আছে, এটা একটু দেখবা। তাহলে মিথজীবিতা কি? মিথজীবিতা বা সিম্বায়োসিস হচ্ছে একত্রে বাস করা। এর বাংলা শব্দটা কি? লিভ টুগেদার বা একত্রে বাস করা। এবং এর সঙ্গে মিথজীবিতার সংজ্ঞায় বলছে যখন দুইটি ভিন্ন প্রজাতি ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, বা এভাবে তুমি লিখতে পারো আমাদের যেভাবে শেখানো হয়েছিল যে উপকৃত হয় বা হয় না, কিন্তু কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। তাইলে উপকৃত হয় তখন এই ধরনের সহচর্যকে কি বলে? মিথজীবিতা বলে। ঠিক আছে, তাহলে শর্ত কিন্তু উপকৃত হওয়ার না, উপকৃত হইতেও পারে নাও পারে, কিন্তু সব সময় কি হবে? সব সময় ক্ষতিগ্রস্ত হবে না, কখনোই না। ঠিক আছে, এটা একটু দেখবা। আচ্ছা, উদাহরণ কি? উদাহরণ দেখো একটা দেয়া আছে, হাইড্রা ভিডিসিমার সাথে যখন জুক্লোরিলা থাকতেছে তখন এই ধরনের মিথজীবিতাকে আমরা, এই ধরনের সহাবস্থানকে আমরা কি বলতেছি? মিথজীবিতা বলতেছি। এটা একটু খেয়াল করো। এখন আমরা আসো যে এই যে মিথজীবিতা, মিথজীবিতার গুরুত্ব কি? দেখো এমন হইতে পারতো যে হাইড্রা যেটা, এটা যখন নিজে নিজে বাস করতেছে তখন ওর অনেক সমস্যা হচ্ছে, যেমন কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা পানিতে সহজে ডিফিউজ হচ্ছে না, ওর দেহে টক্সিসিটি তৈরি হচ্ছে। আবার দেখো এর সাথে যেটা বাস করতেছে যে ক্লোরোহাইড্রা ভিডিসিমার সাথে যে জুক্লোরিলা, এটা একটা শৈবাল, এই শৈবালটা নিজের খাদ্য অনেক সময় নিজে তৈরি করতে পারতেছে না, বা এর খাদ্য তৈরির জন্য সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরির জন্য কার্বন ডাইঅক্সাইড লাগবে, যেটা হয়তো পানির ভেতরে এনাফ পরিমাণে নাই। তো তাহলে এরও জীবনের সমস্যা হচ্ছে, এরও জীবনযাপনের সমস্যা হচ্ছে। তখন কে বললো যে আমি আর তুই একসাথে বাস করি, এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা দরকার সেটা হাইড্রা প্রোভাইড করবে, আর হাইড্রার যে অক্সিজেনটা দরকার সালোক সংশ্লেষণের মাধ্যমে এখান থেকে আসবে। তাহলে এই যে পরস্পরের হেল্পিং এর মাধ্যমেই আসলে সহাবস্থানটা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো শৈবাল কে কি উপকার পাচ্ছে এই সহাবস্থান থেকে, এবং হাইড্রা কি উপকার পাচ্ছে সেটা বলছে। তাহলে শৈবাল প্রথমত কি পাইলো? শৈবালটা হাইড্রার পেটের মধ্যে ঢুকেছে, পেটের মধ্যে থেকে বাস করে। তাহলে প্রথমত সে আশ্রয় পাইলো। ঠিক আছে, কোথায়? হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষের মাঝখানে। এরপর দেখো সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণের জন্য কি লাগে? কার্বন ডাইঅক্সাইড। কোথা থেকে আসবে? হাইড্রা একটা প্রাণী, তার শ্বসনের থেকে যে কার্বন ডাইঅক্সাইডটা আসবে সেটাই সালোক সংশ্লেষণের মাধ্যমে শৈবাল ব্যবহার করবে। এরপর খাদ্য উৎপাদন কি করতেছে? হাইড্রার বিপাকীয় কাজে নাইট্রোজেনজাত বর্জ্য তৈরি হচ্ছে। নাইট্রোজেনজাত বর্জ্য কিভাবে তৈরি হয়? প্রোটিনজাত বিভিন্ন খাদ্যের পরিপাকে। তাহলে হাইড্রা যেহেতু মাংস আছে, প্রোটিন খাই, তাহলে এখানে যে নাইট্রোজেন তৈরি হচ্ছে সেটা আমিষ তৈরির কাজে আবার কে ব্যবহার করবে? শৈবাল। তাহলে কার্বন ডাইঅক্সাইড পাইলো, নাইট্রোজেন পাইলো, আশ্রয় পাইলো, এটা কে পাইলো? শৈবাল। হাইড্রা কি পাচ্ছে? হাইড্রা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাহলে শৈবাল ও যে খাদ্যটা তৈরি করতেছে সেটা অবশ্যই হাইড্রার সাথে শেয়ার করবে। তাহলে প্রথমত হাইড্রা কি পাচ্ছে? খাদ্য পাচ্ছে ওখান থেকে। এরপর কি হবে? শ্বসন। শ্বসন জিনিসটা কোথায় হচ্ছে? শ্বসনের জন্য কি লাগবে? অক্সিজেন লাগে, তৈরি হয় কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে শ্বসনের জন্য যে অক্সিজেনটা লাগে সেটা কোথা থেকে পাচ্ছে? সেটা তোমার শৈবাল থেকে পাচ্ছে। এরপর দেখো কার্বন ডাইঅক্সাইড শোষণ। তো শ্বসনের পরে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এটা বডিতে বেশি যদি জমা হয় তাহলে এটা কি করবে? টক্সিসিটি তৈরি করবে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড এটা কি করতেছে? বডি থেকে বের করে দিচ্ছে, যেটা শোষণ করতেছে শৈবাল। তাহলে শৈবাল কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করে এই প্রাণীটা হাইড্রাকে ঝামেলা মুক্ত রাখবে। হ্যাঁ, ঠিক আছে। এরপর আসে বর্জ্য নিষ্কাশন। বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে কি? ওই যে ও নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছিল, তাহলে এই যে নাইট্রোজেন বর্জ্য তৈরি হচ্ছে সেটাও আবার কে গ্রহণ করবে? শৈবাল। তাহলে হাইড্রা কি কি উপকার পাইলো? প্রথমত খাদ্য পাইলো শৈবাল থেকে। খাদ্য পাওয়ার বদলে কি কি দান করলো? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, দুটো বিষাক্ত পদার্থ। তাহলে এটাও হাইড্রার প্রাপ্ত উপকার। এবং কি করতেছে? যে অক্সিজেনটা হাইড্রার দরকার ছিল সেটা কিন্তু শৈবাল থেকে পাচ্ছে। ঠিক আছে। এরপর দেখো এই যে পরজীবিতা এবং মিথজীবিতা দুইটা ডিফারেন্স দেখাইছে। তাইলে এখানে পরজীবিতার সংজ্ঞা কি? পরজীবিতার ক্ষেত্রে একজন পোষক হয় আর একজন কি হয়? আর একজন হচ্ছে পরজীবী। অর্থাৎ যে হেল্প করতেছে বা যার ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে পোষক, আর যে তোমার উপকৃত হচ্ছে সে হচ্ছে পরজীবী। তাহলে এটা হচ্ছে দুইজনকে বলা হয়। মিথজীবিতার ক্ষেত্রে দুইজনই যেহেতু পরস্পর হেল্প করতেছে এই জন্য এটাকে মিথজীবিতা বলা হয়, দুইজনেই মিথজীবী। এরপর নির্ভরশীলতা। পরজীবী পোষকের উপর নির্ভরশীল। তাহলে উকুন আমার উপর ডিপেন্ডেন্ট, আমি উকুনের উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা, আর এখানে বলছে মিথজীবিতা পরস্পর নির্ভরশীল। তাহলে মিথজীবী যারা হবে এরা কিন্তু একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে। এরপর পরবর্তী পয়েন্টে আসো। পরবর্তী পয়েন্টে বলছে ঘনিষ্ঠতা। তো ঘনিষ্ঠতা, যেহেতু একজন আরেকজনের ক্ষতি করতেছে, আমি আর উকুন কি ঘনিষ্ঠ না? এরা কখনো ঘনিষ্ঠ হবে না, কিন্তু এখানে সাধারণত সান্নিধ্যে আসা ঘনিষ্ঠতা দেখা যায়। উপকারিতা কি? উপকারিতা তুমি জানো যে এক পশুকের ক্ষতি হচ্ছে আর একজন উপকার পাচ্ছে, আর এখানে উভয়েই উপকৃত হচ্ছে। আর অভিযোজন সাধারণত ইম্পর্টেন্ট না। সম্পর্কের স্থায়িত্বটা দেখবে ক্ষণস্থায়ী বা দীর্ঘস্থায়ী। ক্ষণস্থায়ী মানে কি? আমি চাই উকুনটা ছড়ে যাক, তাহলে এটা ক্ষণস্থায়ী। কিন্তু হাইড্রা এবং জুক্লোরিলা যেটা আছে, যে দুইজনে উপকার পাচ্ছে, ওরা চাবে না সম্পর্কটা নষ্ট হোক, তাহলে এটা চিরস্থায়ী। ঠিক
ঠিক আছে, এক্সাম্পল দিছে, এক্সাম্পলটা একটু দেখো। ঠিক আছে, আচ্ছা আর কিছু আছে? আর তেমন কিছু নাই। এরপর বলছে হাইড্রা কেন নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। এখন তোমাকে আমার যদি বলি যে তোমার নাম মনে করো আয়শা, আমি তোমাকে যদি বলি আয়শাকে কেন আয়শা বলা হয়, বা আয়শা কেন আয়শা, বা তুমি কেন আয়শা, তাহলে তোমাকে যদি আয়শা প্রমাণ করতে হয়, তোমাকে কি প্রমাণ করতে হবে? যে আয়শা নামে একটা মেয়ে আছে, যার বাবার নামে, মায়ের নামে, যে দেখতে এরকম, উচ্চতা এমন, কালার এমন, এরকম বর্ণনা করতে হবে না? তাহলে আমি যদি বলি হাইড্রা কেন নিডারিয়া অন্তর্ভুক্ত, তাহলে তোমাকে কি বলতে হবে? যে নিডারিয়া পর্বের যে বৈশিষ্ট্য, ওগুলো হাইড্রার মধ্যে আছে কিনা। তাহলে তুমি বলবা যে হাইড্রার মধ্যে নিডারিয়া পর্বের কি কি বৈশিষ্ট্যগুলো আছে, লিখে দেবো, প্রমাণ হয়ে গেল যে হাইড্রা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। যেমন দেখো, দেহের কেন্দ্রভাগে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে। এরপর হচ্ছে দেহে দুইটা স্তর থাকে, এক্টোডার্মিস এবং এন্ডোডার্মিস। তাহলে এই দুটোর কথা বলবা। এরপর নিউরোসাইট নামক কোষ থাকে, ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, কোষিকা থাকে। তো যেহেতু এই বৈশিষ্ট্যগুলো নিডারিয়ার সাথে মিলে যায় হাইড্রার, এই জন্য এটা নিডারিয়ার অন্তর্ভুক্ত। এটুকুই, ঠিক আছে, এটাই। আর এই কথাটা একটু মনে রাখো, মিথজীবিতার ক্ষেত্রে উপকার যে সবসময় করতে হবে এমন না, কিন্তু কখনোই ক্ষতি হবে না। ঠিক আছে, এইটা মনে রাখবা। তো মোটামুটি এই পর্যন্ত ছিল। এখন আমরা আসো একটু সিকিউ দেখি যে হয়েছে কিনা, আমাদের যা পড়ছে এর মধ্যে সবকিছু এনকম্পাস করে কিনা। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেনে একটা ছবি দিচ্ছে, এটা কি একটা নিউরোসাইটের ছবি, এটা হচ্ছে কি পেশি আবরণী কোষের ছবি, দেখতে পাচ্ছ। প্রথম বলছে মিথজীবিতা কি, তুমি বলতে পারবে না মিথজীবিতা কি। তাহলে দুইজন পরস্পর সহচর্যে বাস করতেছে এবং একজন আরেকজনের দিয়ে উপকৃত হচ্ছে, কখনোই ক্ষতি হচ্ছে না, সেটা হচ্ছে মিথজীবিতা। এরপর ডিগবাজি চলন বলতে কি বুঝো? ডিগবাজি চলন বলতে কি, ওই যে লুপিং এর মাধ্যমে যেটা হচ্ছিল, দুইটা লুপিং এর মাধ্যমে, সেটা। তাহলে কিভাবে বর্ণনা করবা? প্রথমে বলবা যে যে চলন পদ্ধতিতে একসাথে কোষিকা এবং পাদচাকতি দুইটা ব্যবহার করে চলতেছে, সেটা হচ্ছে ডিগবাজি চলন। এটা কখন ব্যবহার করে? এটা ক্ষুদ্র বা স্বল্প দূরত্ব অতিক্রমের জন্য, কিন্তু দ্রুত অতিক্রমের জন্য ব্যবহার করে। এটা কি টাইপের চলন? যেহেতু সবসময় দ্রুত চলতে হয়, শিকার ধরার জন্য দ্রুত যাইতে হয়, তাহলে এটা একটা স্বাভাবিক চলন প্রক্রিয়া। এটা লিখবো। কয়টা লুপ তো এটা লিখবো। কিভাবে হয়? প্রথমে হচ্ছে হাইড্রা কোষিকা মাটিতে লাগাইলো, এরপর পাদচাকতি উঠাইলো, উপরে উঠাই দিল, আবার পাদচাকতির অপোজিট সাইডে পজিশন করলো, কোষিকা উঠাই দিল। তাহলে প্রসেসটাও তুমি লিখবা। তাহলে ডিগবাজি চলন বর্ণনা হয়ে গেল। আচ্ছা, এরপর বলছে খচিত্রের বর্ণনা দাও। তো খচিত্রটা কি? পেশি আবরণী কোষ। তুমি একটা পেশি আবরণী কোষের বর্ণনা কি দিতে পারবে না? এতটুকু অন্তত শেখো যে পেশি আবরণী কোষে কি কি থাকে। তুমি নিউক্লিয়াসের কথা বলবা, ভ্যাকুলের কথা বলবা, মিউকাস গ্রানিউলের কথা বলবা, এই যে মায়োনিন তন্তুর কথা বলবা, কোষটা দেখতে কেমন সেটা বলবা, কাজ বলবা, হয়ে যাবে। তাইলে আমরা খটাও পারবো। এরপর আসো, একই প্রাণীর ভিন্ন ভিন্ন কোষের অংশের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। তাহলে এখানে অংশটাকে নিউরোসাইট। তো একটা প্রাণীর বিভিন্ন কোষের অংশের প্রকারভেদ দেখা যায় মানে কি, ওই যে নেমাটোসিস্টের বা নিউরোসাইটের যে টাইপস গুলো ছিল, ওই 4টা টাইপ লিখে দিলেই হয়ে যাবে। 4টা টাইপ লিখবা, কাজ লিখবা। আচ্ছা দেখো, তাইলে মোটামুটি আমরা কিন্তু পড়ে ফেলেছি। এরপর দেখো পরের কোশ্চেন, হাইড্রার বহিতক এবং অন্ততকে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান। এই কোষগুলোর নামের দিক থেকে কিছু মিল আছে, কিছু অমিল আছে। তাহলে কোষের কথা বলছে। এরপর দেখো প্রথম বলছে চলন কি। চলনকে বলতে পারবা না? অবশ্যই পারবা। এরপর দেখো অন্তঃকোষীয় পরিপাক বলতে কি বুঝো? অন্তঃকোষীয় পরিপাক বলতে পারবা না? কি হইলো, প্রথমে তোমার ক্ষণপদীয় কোষ বের হইলো, ক্ষণপদ বের হওয়ার পর এটা কি করলো, ফ্যাগোসাইটোসিসের মধ্যে ভেতরে ঢুকাইলো, ভেতরে ঢোকার পর এনজাইম দিয়ে ডিগ্রেডেশন হচ্ছে, কোন কোন এনজাইম দিয়ে কিভাবে কিভাবে রূপান্তরিত হচ্ছে এটা লিখবা। 3টা বিক্রিয়া লিখে দিবা, কিভাবে আমিষ পরিপাক হয়, কিভাবে শর্করা, কিভাবে লিপিড। তাহলে এভাবে 3টা, আমার মনে হয় শুধু ওই 3টা তুমি বিক্রিয়া যদি লিখো, ওই দেখেই তোমার 2 দিয়ে দিবে। তাহলে তুমি এটা লিখে ফেলবা, মার্ক পেয়ে যাও ফুল। এরপর আসো, উদ্দীপকের প্রাণীর বহিতকের তুলনায় অন্ততকে যে কোষগুলোর অনুপস্থিত থাকে সেগুলো বর্ণনা দাও। তাহলে বহিতক অন্ততক কি নেই ভেতরে? জনই নাই, জনন কোষ নাই, আর নিউরোসাইট নাই। তাহলে তুমি নিউরোসাইটের বর্ণনা কিন্তু খুব ভালোভাবে পড়বা। নিউরোসাইটের 5টা পার্ট আছে, আরো কি কি আছে বলতে পারবা। আর জনন কোষের বর্ণনা পারবা না। জনন কোষটা তুমি জাস্ট শুক্রাণু ডিম্বাণু এই দুটোর ক্ষেত্রে একটু অল্প 2-1 লাইন লিখলেই হয়ে যাবে। তাহলে এটা আমরা পড়ে ফেলেছি। এরপর আসো, উদ্দীপকের প্রাণীটির দেহের ভিতরে 2 কোষের স্তরের পার্থক্য লেখো। এখানে 2টা কোষের বলেনি, কোষের স্তর। কোষের স্তর কি? একটা কোষের স্তর হচ্ছে বহিঃকোষের স্তর বা এক্টোডার্ম, আর একটা হচ্ছে এন্ডোডার্ম। তাহলে তুমি এই দুটোর পার্থক্য বলতে পারবা না, কোনটা কিসে কোথায় থাকতেছে, কি কোষ থাকতেছে, কোনটার কাজ কি, এভাবে করে কোথা থেকে কোনটা আসলো, এভাবে করে তুমি 2টা বর্ণনা বা পার্থক্য এভাবে লিখে দেবো। এটা কিন্তু বইতে আছে। এরপর আসো পরবর্তী কোশ্চেনে বলছে, হাইড্রার বহিতকে এক বিশেষ ধরনের কোষ আছে যা হাইড্রার শিকার ধরা ও আত্মরক্ষায় সাহায্য করে। কোন কোষের কথা বলছে? নিউরোসাইটের কথা। এরপর বলছে আবার বহিতক ও অন্ততকে অন্য এক ধরনের কোষ আছে যা পুনরুৎপত্তি ঘটাতে পারে। এটা কি? এটা হচ্ছে সেই ইন্টারস্টিশিয়াল কোষ। প্রথম কোশ্চেন, মিথজীবিতা কি বলে ফেলেছে। হাইড্রার সনিষেক কেন ঘটে না? বলো তো হাইড্রার সনিষেক কেন ঘটে না? অলরেডি বলে ফেলেছি আমরা, শুক্রাণু ডিম্বাণু একই সময় পরিপক্ক হয় না বলে সনিষেক হয় না। ওকে, এরপর আসো, উদ্দীপকে উল্লেখিত বিশেষ ধরনের কোষটি সূত্রক নিক্ষিপ্ত অবস্থার চিত্র সহ
দেখাও। তাহলে আমরা বলছিলাম কি সূত্রক নিক্ষিপ্ত হওয়ার আগের চিত্রটাও তুমি প্র্যাকটিস করবা, পরেরটা প্র্যাকটিস করবা। তাহলে সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় একটা নিউরোসাইটের ছবি তুমি আঁকাবা, আঁকানোর পর 5টা পার্টের বর্ণনা লিখে দেবো, ফুল মার্ক। এরপর আসো উদ্দীপকের দ্বিতীয় অংশে বর্ণিত কোষটি প্রাণীর বংশ বৃদ্ধির সাথে জড়িত। তো দ্বিতীয় অংশে যেটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ কিভাবে বংশবৃদ্ধির সাথে জড়িত? সব ক্ষেত্রে বংশবৃদ্ধি যৌন অযৌন দুইটার ক্ষেত্রে রিলেটেড। যৌনর ক্ষেত্রে কিভাবে রিলেটেড? শুক্রাণু নির্মাণ একদম প্রথমে যখন মাতৃজনন কোষ তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে? ওটা কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ থেকে তৈরি হচ্ছে। ওই যে ফ্লোচার্ট দেখো, ফ্লোচার্টের শুরুতে আছে ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে যৌন জননের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল কোষে হেল্প লাগতেছে। অযৌন জননের ক্ষেত্রে তোমার যে মুকুলোদ্গম, শুরুতেই মুকুলোদ্গম তৈরি হবে ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে, ওটাতেও লাগছে। আবার যখন আমি বলতেছি বিভাজন, বিভাজনের মাধ্যমে বিভাজনটা সোললি একেবারে ইন্টারস্টিশিয়াল কোষের উপর ডিপেন্ডেন্ট। তাহলে 3 ক্ষেত্রে আমরা ইন্টারস্টিশিয়াল কোষের ব্যবহার দেখতে পাচ্ছি। তুমি জাস্ট জননের ওই 3টা ধাপ বা 3টা টাইপ লিখে তুমি বর্ণনা করে দিবা, ফুল মার্ক পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আসো মিতা মাইক্রোস্কোপে একটি স্লাইড পর্যবেক্ষণ করে বিভিন্ন প্রকার কোষের সমন্বয়ে গঠিত 2 স্তর বিশিষ্ট প্রস্তুচ্ছেদের গঠন দেখতে পেল। পুঞ্জা কি কি? এই প্রথম 2টা কোশ্চেন ঘাস পরীক্ষা থেকে আসছে, এটা আগামীকাল দেখবো। এরপর বলছে উদ্দীপকে উল্লিখিত গঠনের চিহ্নিত চিত্র দাও। তাহলে এই জিনিসটাকে 2 স্তর বিশিষ্ট প্রস্তুচ্ছেদ দেখতে পাইছে কোথায়? মাইক্রোস্কোপের নিচে। আমি যে ছবিটা আঁকাইছিলাম না, এপিডার্মিস, মেজোগ্লিয়া এবং গ্যাস্ট্রোডার্মিস দিয়ে, ওইটা আঁকাই দিবা, ফুল মার্ক পেয়ে যাবে। শুধুমাত্র চিহ্নিত চিত্র, চিত্র আঁকবা, লেবেলিং করবা, কোনো রকম কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, এরপর বলছে উদ্দীপকে উল্লিখিত স্তর দুটির কোষ সমূহের কাজ বর্ণনা করো। স্তর দুটির কোষ সমূহের কাজ কিভাবে লিখবা তুমি? তাহলে আমরা বাইরের জানি 7টা কোষ, 7টা কোষের বর্ণনা তুমি প্রথমে লিখবা। মেজোগ্লিয়ার একটুখানি 2-1 লাইন লিখবা যে কি কাজে হেল্প করে। এরপর তুমি আচ্ছা কোষ বলছে, তাহলে আর ওটা দরকার নেই। এরপর কি করবা? লিখবা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। গ্যাস্ট্রোডার্মিসে যে লিখবা যে এখানে প্রথম 5টা টাইপের কোষ কমনলি দেখা যায়, যেটা বর্ণনা উপরে বর্ণনা করা হইলো। এবং এরপর এখানে যে একটু পার্থক্য ছিল, ওই যে পেশি আবরণী কোষটা পুষ্টিকোষ হয়ে গেছিল না, পুষ্টিকোষের বর্ণনাটা তুমি এখানে একটু লিখে দিবা, তাইলে হয়ে গেল। হ্যাঁ, আমরা আলাদা করে গ্যাস্ট্রোডার্মিস এপিডার্মিসের বর্ণনাটা যদি লিখে জিনিসটা আরো ভালো দেখা যায়, আমরা 2টা ভাগে ভাগ করে লিখবো। ঠিক আছে, এরপর আসো পরবর্তী কোশ্চেন। এখানে একটা হাইড্রের প্রস্তুচ্ছেদ দেখানো হয়েছে। প্রথম কোশ্চেন, হাইপোস্ট্রোম কাকে বলে? হাইপোস্ট্রোম কাকে বলে? ওই যে উপরের অংশটা, এখানটাতে মুচাকার যে অঙ্গটা যেখানে মুখছিদ্র থাকে, এটি হচ্ছে হাইপোস্ট্রোম। এরপর স্পারমাটোজেনেসিস বলতে কি বোঝায়? ওই যে মাতৃ শুক্রাণু থেকে, মাতৃ জন্মকোষ থেকে শুক্রাণু তৈরির যে প্রক্রিয়া, এটা হচ্ছে স্পারমাটোজেনেসিস। এরপরে পি এর কাজ ব্যাখ্যা করো। এখানে পিটা কি? পিটা হচ্ছে, দেখো এখানটাতে ছবিটা অতটা ক্লিয়ার না যদিও, এটা নিউরোসাইট দেখানো হয়েছে। তাহলে নিউরোসাইটের কাজ তুমি 3টা লিখবা, চলন, আত্মরক্ষা, খাদ্য সংগ্রহ। তাহলে 3টা যদি তুমি 2 লাইন করে লেখো, অনেক বড় হয়ে যায় জিনিসটা, তাহলে তুমি এটা লিখে ফেলবা। এরপর প্রাণীদেহে উদ্দীপকের কিউ চিহ্নিত অংশের তাৎপর্য। কিউ কি? কিউটা হচ্ছে পেশি আবরণী কোষ। এটাকে দেখানো হয়েছে না, নাকি ভেতরেটা দেখানো হয়েছে? কিউটা মোটামুটি আমার মনে হচ্ছে এটা দেখানো হয়েছে। সো পেশি আবরণী কোষের বর্ণনা দেখাইতে পারবে, লিখতে পারবে না? পারবা। ছবিটা অতটা ক্লিয়ার না যদিও, কিউ এটা বললেও পারতো। যদি তোমার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির কথা বলে, তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির কাজ বলতে পারবে না। শ্বসন, রেচন, খাদ্য পরিপাক সবকিছু হেল্প করতেছে, তাহলে তুমি এটাও বলতে পারবা। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো পরবর্তী কোশ্চেন, তুমি একটু মিলাই দেখো। দ্বিস্তরী প্রাণী কাকে বলে এটা বলছে। খড়ে বলছে অন্তঃকোষীয় পরিপাক বলতে কি বুঝো? অন্তঃকোষীয় পরিপাক অলরেডি আমরা বলে ফেলেছি। আচ্ছা, এরপর দেখো উদ্দীপকের প্রাণীকে শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। তাহলে প্রাণী জগতে একটা প্রাণী আছে যে স্বাভাবিক মৃত্যু হয় না, কে? হাইড্রা। শনাক্তকারী বৈশিষ্ট্য কি লিখবা? নিডারি পর্বের যে বৈশিষ্ট্য আছে সেটা লিখবা। বা হাইড্রার ক্ষেত্রে শনাক্তকারী বৈশিষ্ট্য কি হতে পারে? তুমি ওকে দেখে যেভাবে চিনতে পারবা, যা দেখে চিনতে পারবা, তাহলে ওই যে বাহ্যিক গঠন পড়ছিলাম না, ওগুলো লিখবা। যে উপরে হাইপোস্টোম আছে, তারপরে একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্কে কি কি আছে? কোষিকা আছে, তারপর হচ্ছে শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, এগুলো লিখবা। নিচে পাদশক্তি আছে, এগুলাই হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্য সেটাই যেগুলো দিয়ে তুমি চিনতে পারবা যে জিনিসটা আসলে এইটা। এরপর উদ্দীপকের উক্তিটি বিশ্লেষণ করো। উদ্দীপকের উক্তিটা কি? যে স্বাভাবিক মৃত্যু হয় না। এটা তুমি এটাকে ব্যাখ্যা করবা যে স্বাভাবিক মৃত্যু কেন হয় না, কারণ এখানে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, হাইড্রার একটা পার্ট কেটে গেল, যে পার্টটা কেটে গেল ওইটা, যেটুক কেটে গেল ইন্টারস্টিশিয়াল কোষ ওইটুক তৈরি করে ফেললো। আবার যে পার্টটা কেটে গেল ওইটা দিয়েও যে যে জিনিস তৈরি হওয়া দরকার, কোষিকা টোষিকা, ইন্টারস্টিশিয়াল কোষ যে তৈরি হয়ে যাবে বলে এটা স্বাভাবিক মৃত্যু নাই। এটা তাহলে তুমি বলতে পারবা। আচ্ছা, এরপর দেখো আরো একটা কোশ্চেন, একই জিনিস, মোটামুটি একই জিনিস আসছে, তুমি একটু দেখে নিও, তাহলে মোটামুটি পারবা। তাহলে এখানে যদি আমি বলি সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে যে এর কোষগুলো আছে, বিভিন্ন স্তরে যে কোষগুলো আছে, কোষগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে তুমি আঁকতে শিখবা একটু করে, এবং এটার কাজগুলো করবা। এবং একই সাথে অনেকগুলো কোষ মিলে যে প্রস্তুচ্ছেদ, অর্থাৎ আমি যে ছবিটা আঁকছিলাম ওই ছবিটা একটু প্র্যাকটিস করবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এরপর যেটা আসে সেটা হচ্ছে নিডোসাইটের গঠনটা। নিডোসাইটের গঠনটা একটু দেখে ফেলবা।
সাথে হচ্ছে নিউডোসাইটের সাথে সাথে যে 4টা আলাদা আলাদা নিউডোসাইট আছে ওগুলো একটু দেখে ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট টপিক এখানে। এরপর যেটা দেখবা সেটা হচ্ছে জননটা দেখবা, কিভাবে জনন হচ্ছে, কিভাবে হচ্ছে এটা। এরপর আরেকটা কোশ্চেন হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ থেকে ঘুরে ফিরে অনেক কথা বলবে, যে স্বাভাবিক মৃত্যু কেন নাই, কিভাবে ইন্টারস্টিশিয়াল কোষ অন্য কোষ তৈরি করতেছে, এই টাইপের কথা বলবে। তাহলে এটাও একটা হট টপিক। এরপর আরেকটা হচ্ছে যে হাইড্রের গঠনটা একটু দেখবা, ঠিক আছে? গঠনটা দেখার পর যেটা দেখবা সেটা হচ্ছে পরিপাক। পরিপাক অন্তঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক, জিনিস দুইটা ভালো করে বুঝবা, পার্থক্য আকারে পড়বা, এবং এখান থেকে অন্তঃকোষীয় পরিপাকটা সাধারণত ক্ষতে আসে, এটা একটু ভালো করে দেখবা কিভাবে হচ্ছে কিভাবে হচ্ছে না। আচ্ছা, আর যদি চলনের কথা বলি, চলন থেকে সাধারণত দুইটা জিনিস আসে, একটা হচ্ছে লুপিং আর একটা হচ্ছে সমারসেটিং। এই দুটো একটু দেখবা। আর কি দেখবা? আর তেমন কিছু দেখার নাই। তাহলে মোটামুটি এইগুলো পড়লেই তুমি পেরে যাবা, কঠিন কিছুই না, ঠিক আছে? তাহলে মোটামুটি এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। সবাই তাহলে ভালো করে পড়তে থাকো। আর কি বলবো, ওকে, ঠিক আছে। তাইলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে কোনো সমস্যায় তুমি আমাকে নক দিও, হ্যাঁ? আমার ফেসবুক আইডি মনে হয় জানো, নিশাত তাসনিম নামে আছে, একটা ছোট্ট বিড়াল, পুচকি বিড়ালের ছবি দেওয়া আছে। তো যে কোনো সমস্যায় তুমি আমাকে নক দিতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ।